আর আরেকটা রিয়াকশন হচ্ছে গিয়ে মোমেন্ট রিয়াকশন, সেটা হচ্ছে গিয়ে এম এ। এখন এম এর জন্য যদি আমাকে ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, এম এটাকে রিলিজ করে দিতে হবে, মানে সরিয়ে ফেলতে হবে। তাহলে আমি যদি এম এটাকে যদি রিলিজ করে দিই, তাহলে আমার এখানে এই সাপোর্টটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, একটা হিঞ্জ সাপোর্টের মতো হয়ে যাবে। এখন এই হিঞ্জ সাপোর্টের মধ্যে আমাকে কি বলা হয়েছিল, আমরা যখন এই মুলার ব্রেসলো প্রিন্সিপালটা যখন পড়েছিলাম, আমরা একটু মুলার ব্রেসলো প্রিন্সিপালটাতে চলে যাই। এখানে আমরা দেখেছিলাম যে এই যে মুলার ব্রেসলো প্রিন্সিপালে কোয়ালিটেটিভ ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে যেই পয়েন্টে আমি যদি ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স যদি করি, তাহলে যেটা আমি রিয়াকশন ফোর্সের জন্য ড্র করব সেইটাকে আমি রিলিজ করব। যেমন আমি এ ওয়াই পয়েন্টের ভার্টিক্যাল ফোর্সের জন্য আমি ইনফ্লুয়েন্স লাইন ড্র করব, তাহলে এ ওয়াই পয়েন্টটাকে আমি রিলিজ করে দিলাম। তাহলে এ ওয়াই ফোর্সটাকে যদি রিলিজ করি, তাহলে আমার এই ফোর্সটা যেটা কি ছিল হিঞ্জ, সেটা হয়ে গেছে রোলার। এবং এ ওয়াই এর যে ডাইরেকশন হবে, সেই ডাইরেকশন বরাবর আমি ইউনিট ডিসপ্লেসমেন্ট, ইউনিট মানে ওয়ান ইউনিট ডিসপ্লেসমেন্ট আমি দিব। তাহলে এই একই ডাইরেকশন বরাবর ওয়ান ইউনিট ডিসপ্লেসমেন্ট দেওয়ার ফলে কি হলো, স্ট্রাকচারটা ডিফ্লেক্টেড হয়ে উপরের দিকে উঠে গেছে, আর সি পয়েন্টটাতে ঠিকই জয়েন্ট লাগানো থাকবে। তাহলে এইটা হচ্ছে কি, এই যে এই ট্রায়াঙ্গেলটা তৈরি হবে, এই ট্রায়াঙ্গেলটাই হবে তার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ফর এ ওয়াই। সিমিলার ভাবে সি পয়েন্টে আমরা যদি করতে চাই, তাহলে সি পয়েন্টে আমাদের সি ওয়াই যেই ফোর্সটা আছে সেটাকে আমি যদি রিলিজ করে দিই, তাহলে সি পয়েন্টে ইউনিট ডিসপ্লেসমেন্ট দেওয়ার কারণে এই পয়েন্টে আপওয়ার্ড উপরের দিকে উঠে যাবে, আর এ পয়েন্টটা জয়েন্ট থাকবে। তাহলে আমার সি পয়েন্টের সি ওয়াই এর যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, সেটা হবে এরকম ভাবে একটা ট্রায়াঙ্গেল। শিয়ারের জন্য আমরা বলেছিলাম যে যেই পয়েন্টটাতে আমরা শিয়ার ডায়াগ্রাম ড্র করব, সেই পয়েন্টটাকে আমরা কেটে ফেলবো, কেটে ফেলে আমি ইউনিট ডিসপ্লেসমেন্ট দিব, এবং এমন ভাবে দিব যে ওই পয়েন্টের ঠিক লেফটে একবার থাকবে ইউনিট ডিসপ্লেসমেন্ট, আবার ঠিক রাইটে একবার থাকবে ইউনিট ডিসপ্লেসমেন্ট। তাহলে লেফটে থাকলে হয়তো বা নিচের দিকে যাবে, আর রাইটে যদি থাকে তাহলে উপরের দিকে আমার অ্যাক্টিভেট করবে, তাহলে উপরের দিকে যাবে স্ট্রাকচারটা। সেইভাবে আমার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা ফর শিয়ার। আর মোমেন্টের জন্য আমরা বলছিলাম, উপরে উঠাবেন স্যার। সরি বলো স্যার, পেজটা একটু উপরে উঠাবেন স্যার। হ্যাঁ ঠিক আছে, জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা। সো এরপর আমরা বলেছিলাম যে মোমেন্ট যখন আমরা করব, মোমেন্ট নেওয়ার সময় আমাকে কি করতে হচ্ছে খেয়াল করে দেখো। আমার ইনিশিয়াল স্ট্রাকচারটা হচ্ছে এইটা, অরিজিনাল স্ট্রাকচার। এই স্ট্রাকচারে আমি কি করতেছি, বি পয়েন্টটা কোথায়, এই এ সাপোর্ট থেকে স্মল এ ডিস্টেন্সে একটা পয়েন্ট আছে বি পয়েন্ট, যেখানে কোনো ইন্টারনাল হিঞ্জ টিঞ্জ কিচ্ছু নাই। কিন্তু যখন আমি বি পয়েন্টের যদি মোমেন্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, বি পয়েন্টে একটা ইন্টারনাল হিঞ্জ আমি কল্পনা করব। ইন্টারনাল হিঞ্জটা কি তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। ইন্টারনাল হিঞ্জটা হয় আইদার এরকম ভাবে একটা সাপোর্ট এভাবে জয়েন করা থাকে, অথবা অপোজিট ভাবেও হতে পারে। এই জিনিসটাকে বলা হয়, এই পার্টটুকুকে বলা হচ্ছে ইন্টারনাল হিঞ্জ। আইদার এইভাবে রেস্ট করবে একটা বিমের এই পার্ট, আর এই পার্ট দুইটা এইভাবে রেস্ট করবে একটা আরেকটার উপরে, অথবা এইভাবে রেস্ট করতে পারে। এখন এই ইন্টারনাল হিঞ্জের বিষয়ে যেটা হচ্ছে যে যদি আমরা বি পয়েন্টের মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে চাই, তাহলে আমরা কি করতেছি, বি পয়েন্টটাকে একটা ইন্টারনাল হিঞ্জ কল্পনা করব। ফার্স্ট অফ অল ইন্টারনাল হিঞ্জ কল্পনা করার পর এই ইন্টারনাল হিঞ্জের লেফট সাইডে আমি দিচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ রিয়াকশন, আর রাইট সাইডে দিচ্ছি ক্লকওয়াইজ রিয়াকশন। ঠিক আছে, দিয়ে আমি হচ্ছে গিয়ে রোটেশন দিচ্ছি। রোটেশন দেওয়ার ফলে এই বি পয়েন্টে যদি ইউনিট রোটেশন দেই, টোটাল রোটেশনের পরিমাণ থিটা রোটেশন যেটা, সেই রোটেশনের পরিমাণ যদি হয় 1, তাহলে আমার এই শেপটা কি হবে, বি পয়েন্টের রেসপেক্টে আমার এ থেকে বি পর্যন্ত আপওয়ার্ড উপরে উঠে যাবে, আবার বি থেকে সি পর্যন্ত আপওয়ার্ড উপরের দিকে উঠে যাবে। মানে পুরো স্ট্রাকচারটা, যেটা কিনা একটা সলিড স্ট্রাকচার ছিল, কিন্তু বি পয়েন্টের রেসপেক্টে যেহেতু এটাকে আমি ইন্টারনাল হিঞ্জ কল্পনা করতেছি ফর ইনফ্লুয়েন্স লাইন অফ
MB, তাহলে এটা এরকম একটা ট্রায়াঙ্গুলার শেপ চলে আসবে। তাহলে এইটা ছিল আমাদের মুলার ব্রিসলো প্রিন্সিপালের মেইন কনসেপ্ট। এখন সেটার উপর বেস করে আমরা যখন এই প্রবলেমটা 8.7 এ যখন আসতেছি, তাহলে খেয়াল করে দেখো 8.7 প্রবলেমে আমাদেরকে বলা হচ্ছে কি রিঅ্যাকশন মোমেন্ট এট সাপোর্ট এ। তাহলে এ সাপোর্টে যখন আমি রিঅ্যাকশন মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতেছি, এখানে যে হিঞ্জটা আছে এই হিঞ্জটা কোন টাইপের হবে? এটা কি এই টাইপের হবে নাকি এই টাইপের হবে বলো তো? আচ্ছা, আমি একটু ছবিটাকে ক্রপ করে এটাকে একটু সেভ করে নেই। আমরা ড্রয়িং বোর্ডে চলে যাই। ওকে, সো এটা আমাদের প্রবলেমটা। এখন এখান থেকে আমরা হচ্ছে গিয়ে যেটা বলছিলাম যে সি পয়েন্টে যে হিঞ্জটা কিরকম হবে, এরকম হবে নাকি এরকম হবে? এটাকে স্যার যদি প্রথমটা হবে মনে হচ্ছে স্যার। এটার নাম দিলাম মনে করো এ, আর এটার নাম দিলাম আমি বি। প্রথমটা হবে কয়জন? স্যার এ হবে। স্যার এ নাম্বারটা হবে। এ নাম্বারটা হবে। আচ্ছা, বি নাম্বারটা B হবে হবে, এরকম কে স্যার। কে আসো? স্যার বি নাম্বারটা B লাগবে হবে, স্যার B বি হবে। নাম্বারটাকে সাপোর্ট দিতে চাই স্যার। বি নাম্বারটাকে, আচ্ছা ঠিক স্যার, আছে। এখন কারণ এ এখানে নাম্বারটাকে rollers, যারা ওটা সাপোর্ট roller। দিচ্ছ, এ নাম্বারটাকে যারা সাপোর্ট দিচ্ছ ইন্টারনাল হিঞ্জ হিসেবে, যে ইন্টারনাল হিঞ্জের গঠনটা এরকম হবে, তাদের মধ্যে থেকে কে আসো যে কিনা এক্সপ্লেইন করতে পারবা যে কেন তুমি এটাকে বলতেছো? ফার্স্ট একজন স্যার, বলো। স্যার এটাতে fixed ফার্স্টে support? একজন করে আমি শুনতেছি। ফার্স্টে নোয়াম্মার, তারপর সুদীপ্ত, দুজনের কাছ থেকে শুনতেছি। ঠিক আছে, আচ্ছা নোয়াম্মার আগে বলো। হ্যাঁ শুনি, বলো। স্যার ফার্স্টে ফিক্স সাপোর্ট আছে তো স্যার, তো ফিক্স সাপোর্টের জন্য আমার মনে হচ্ছে যে এটা স্টেবল বেশি হবে, মানে আর পরে রোলার, এই জন্য স্যার প্রথমটা হবে। ফার্স্টে ফিক্স মানে এ পয়েন্টে হচ্ছে ফিক্স সাপোর্ট এবং ই পয়েন্ট হচ্ছে রোলার সাপোর্ট, এই কারণে এটা হবে। জি স্যার। কেন হবে সেটাই তো আমি স্যার- জানতে চাচ্ছি। এটা তো আমরাও দেখতে পাচ্ছি যে এ পয়েন্টে হচ্ছে ফিক্সড আর ই পয়েন্টের রোলার। কোশ্চেন তো হচ্ছে স্যার- এটা যে কেন এটা হবে। ফিক্স সাপোর্টের জন্য ওইটা স্যার স্থির থাকবে, আর রোলারে তখন স্যার মুভমেন্ট করতে সুবিধা হবে। রোলার মুভমেন্ট করতে সুবিধা হবে না, জিনিসটা ঠিক বুঝলাম না আমরা। সুদীপ্ত বলো। স্যার এতে স্যার ফিক্স সাপোর্ট থাকাতে স্যার মানে ওই নিচের সাইডে স্যার সাপোর্টটা স্যার একদম সোজা থাকবে স্যার, ওই জন্য স্যার মানে এই পাশ থেকে এই সাইড থেকে স্যার মানে জিনিসটা পড়ে যাবে না। ঠিক, কেউ বুঝতে পারছো? জি স্যার। না স্যার, বুঝতে পারে নাই, আবার একটু বুঝা বলো। আমিও আসলে ক্লিয়ারলি বুঝতে পারি নাই। স্যার এটা তো এতে ফিক্স না তাহলে। জি স্যার এতে তো ফিক্স সাপোর্ট আছে স্যার, হ্যাঁ, আর এই পাশে ইতে আছে রোলার সাপোর্ট স্যার, আর হ্যাঁ। ওই জন্য স্যার মানে ফিক্স সাপোর্ট থাকাতে স্যার নিচের সাইডে স্যার একটা সাপোর্ট স্যার সোজাভাবে থাকতেছে স্যার, ওই জন্য স্যার এটা হবে। নিচেরটা সোজা ভাবে কেন থাকবে? নিচেরটা যদি এরকম ভাবে থাকে তাহলে কি সমস্যা? স্যার ফিক্সডের সাথে যে পার্টটা, ফিক্সডের মতন পার্টটা যদি এরকম হয় তাহলে কি সমস্যা হবে? স্যার তাহলে এতে যে ফিক্স সাপোর্ট আছে ওই সাপোর্টটা স্যার ফিক্স সাপোর্ট থাকলে স্যার ওইভাবে স্যার ওইখানে সাপোর্ট পাবে না বিটা দিলে স্যার। কেন সাপোর্ট পাবে না? বিটা দিলে স্যার এতে ইট কি সাপোর্ট সমস্যা নিচে হবে? পড়ে যাবে। বি দিলে তো এতে কোনো সমস্যা তো হওয়ার কথা না। এতে ফিক্সড আছে, ফিক্সডই থাকবে, সেটা এইভাবে থাকুক আর ওইভাবে থাকুক। স্যার বি জয়েন্টটা স্টেবল না স্যার, মানে ব্লাস্টের যেটা ওটা ওই অংশটা স্টেবল না, রোলারের কারণে ওটা নড়বড়ে। তো যদি স্যার এটা নিচের দিকে মানে এর ইয়েটা ওটা যদি নিচের দিকে দেই স্যার, তাহলে দেখা যায় যদি হরিজন্টাল সাপোর্ট একটা স্যার হরিজন্টাল সাপোর্টটা পাচ্ছে স্যার এই নাম্বারটা দিলে। না না না, হয় নাই। আর কেউ আছো যে যারা এ এ সাপোর্টটাকে বলতেছো ইন্টারনাল হিঞ্জ হিসেবে হবে এই ফিগারের জন্য যারা কিনা সাপোর্ট করতেছো যে না এ ডায়াগ্রামটা হবে ইন্টারনাল হিঞ্জ, ঠিক আছে? এক এক রকমের স্ট্রাকচার কিন্তু এক এক রকমের ডায়াগ্রাম হবে, ঠিক আছে?
হইতে পারে। তো এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারের মধ্যে ইন্টারনাল হিঞ্জটা এ ডায়াগ্রাম হবে, এরকম আর কে আছো যা সাপোর্ট করছো, যে বুঝাইতে পারবা? নাই। আচ্ছা, তাহলে এবার বলো বি তে যারা সাপোর্ট করছো কে আছো, যে কিনা তোমার যে তুমি যেটাকে কারণে সাপোর্ট করছো সেটাকে বুঝাইতে পারবা, কে আছো? শামিউল? স্যার হ্যাঁ বলো। স্যার যে বি, স্যার এই যে সি পয়েন্টে যদি ইন্টারনাল হিঞ্জ স্যার যদি বি এর মতো হয়, তাহলে স্যার বি এর আমরা মতো? যদি, হ্যাঁ। হ্যাঁ তাহলে স্যার যে এ পয়েন্টে যখন স্যার যে আমরা একটা যে রিঅ্যাকশন ফোর্সটা রিলিজ করব স্যার, তখন ইনফ্লুয়েন্স লাইনের জন্য না, এই, রিঅ্যাকশন ফোর্স এখানে রিলিজ করার কোনো কোশ্চেন টোশ্চেন কিচ্ছু আছে না। ফরগেট অ্যাবাউট ইনফ্লুয়েন্স আচ্ছা লাইন, ফরগেট অ্যাবাউট এভরি টাইপ অফ রিঅ্যাকশন মোমেন্ট, সবকিছু ভুলা যাও, সবকিছু ভুলা যাও, জাস্ট এইটাকে বুঝাও, এটাকে চিন্তা করো, এটা নিয়ে চিন্তা করো। এখানে আসলে এ ডায়াগ্রাম হবে নাকি বি ডায়াগ্রাম হবে ইন্টারনাল হিঞ্জ হিসেবে, এই সি যে ইন্টারনাল হিঞ্জটা আছে সেখানে, সেটাতে এ ডায়াগ্রাম না বি ডায়াগ্রাম, সেটার সাথে ইনফ্লুয়েন্স লাইনের কোনো চিন্তা নাই। ঠিক আছে? স্যার বি হবে স্যার, কারণ এটা স্যার মুভমেন্ট ইজি হবে যদি যে হিঞ্জ এটা দেই স্যার। কিসের মুভমেন্ট ইজি হবে, কি হবে? স্যার যে ইন্টারনাল হিঞ্জের জন্য স্যার যে দুইটা মেম্বার যেটা কানেক্টেড আছে সেটার। কিভাবে মুভমেন্ট ইজি হবে? মুভ করবে কেন? আমি যদি বিমকে যদি মুভ করাই, তোমার বাসার বিমকে তুমি যদি মুভ করে, তাহলে তুমি সেই বাসার মধ্যে থাকবা? স্ট্রাকচার মুভ করবে কেন? স্ট্রাকচার কি হচ্ছে গিয়ে কি হিঞ্জ জীবন্ত যদি বস্তু? স্যার তুমি তাহলে কি স্যার স্ট্রাকচার বানাচ্ছ নাকি হচ্ছে গিয়ে একটা জীবন্ত বিল্ডিং বানাচ্ছ যে কিনা তার হচ্ছে ইচ্ছা মতো টাইমে এসে মুভ করবে? স্যার মুভমেন্ট তো বললাম স্যার, যে হিঞ্জ দেওয়া মাঝখানে তো একটু মুভমেন্ট করে স্যার। স্যার এ যদি ও। দিই স্যার, তাহলে লোড নেওয়ার ক্যাপাসিটি তাহলে বেড়ে স্যার যাবে স্যার, আমি কারণ কিছু এর বলতে নিচের দিকে পারি? ফিক্সড। হ্যাঁ ফারদিন বলো। স্যার হ্যাঁ ফারদিন বলো। স্যার ছবি দেখে স্যার এটাই মনে হচ্ছে, স্যার ছবিটা দেখে তো স্যার এটাই মনে হচ্ছে স্যার বিটা হবে স্যার, কারণ এ এর সাথে যেটা জয়েন্ট মেম্বার ওটা উপরে স্যার, আর যেটা স্যার মানে ডি সিডি সেটা স্যার নিচের থেকে জয়েন্ট হচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, আমি ছবিটাকে আরেকটু মানে এ ডায়াগ্রাম এবং বি ডায়াগ্রাম হিসেবে ড্র করি। দেখো যে এটা হচ্ছে আমাদের ফিক্সড, যদি এ ডায়াগ্রাম হয় তাহলে কিরকম হবে, এই যে এরকম আসবে। স্যার আমি একটু বলবো। আইদার আমার এইটা হবে, অথবা আমরা বলতে চাচ্ছি স্যার মিনিট, একটু ওয়েট করেন। ডায়াগ্রাম না, জিনিসটা আসলে ফিগার। অল রাইট। সো এই যে সি পয়েন্টের ইন্টারনাল হিঞ্জ, সো এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, এটা হচ্ছে ই পয়েন্ট, এটা হচ্ছে এফ, মাঝখানে কোথাও একটা আছে আমাদের বি পয়েন্ট।
সিমিলার ওয়েতে এটাও হচ্ছে এ, মাঝখানে কোন একটা পয়েন্ট আছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ই, এই পয়েন্ট হচ্ছে এফ। আচ্ছা, সি আর ই এর মাঝখানে এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। এই দাগটা দেওয়াটা উচিত হয় নাই। এই মাঝখানে আবার কোথাও একটা পয়েন্ট আছে ডি পয়েন্ট। হ্যাঁ, নুয়াম্মার কি বলতে চাচ্ছিলেন শুনি। স্যার এটা তো এ হচ্ছে ফিক্সড, তো ফিক্সড হওয়ার ফলে এটা বেশি স্টেবল হবে, তখন যখন লোড আসবে এ যদি মানে ফিগার যদি এক হয় তাহলে এটা লোড নেওয়ার ক্যাপাসিটি বেশি থাকবে, কিন্তু যদি আমরা বি মানে ফিগার 2 ইয়া করি তাহলে ফিগার 2 তে হচ্ছে নিচে হচ্ছে রোলার থাকে, তো লোড যদি বেশি আসে তখন এটা স্যার নড়বড় হয়ে যাবে স্যার। কোনটা নড়বড় হবে? স্যার ফিগার বি, কোনটার সাপোর্ট নেওয়ার ক্যাপাসিটি বাড়বে? ফিগার 1 এর সাপোর্ট নেওয়ার মানে লোড নেওয়ার ক্যাপাসিটি বেশি থাকবে স্যার, কারণ এটা এক পাশে হচ্ছে ফিক্সড আর ওইটা হচ্ছে নিচে। হ্যাঁ, কিছুটা কাছাকাছি গেছে, আপনি অনেকটা কাছাকাছি যেতে পারতেছেন বুঝানোর, স্যার কিন্তু স্যার ইতে তো সাপোর্ট একটা শুধু ভার্টিক্যাল, হরিজন্টাল কোনো ফোর্স পাচ্ছে না স্যার। আমি যদি ডায়াগ্রাম 1টা নেই স্যার, তাহলে স্যার এতে যে ফিক্স সাপোর্ট আছে সেই দিক দিয়ে স্যার টোটাল বিমটা আমরা স্যার হরিজন্টাল ভাবে একটা ফোর্স কাজ করতেছে স্যার। না, হরিজন্টাল ফোর্সের জন্য এখানে কোনো খানা নাই। হরিজন্টাল ফোর্সের জন্য এখানে ফিগার 1 হবে না 2 হবে সেটার কোনো ইয়া নাই। আচ্ছা, আপনারা অনেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছেন জিনিসটা, এবার একটু স্যার ই পয়েন্টে রোলার আছে দেখে স্যার এটা উপরে ফোর্স কাজ করতেছে, এটা যাতে উপরে না চলে যায় এর জন্য স্যার বিটা কি করতে হবে না, বি ফিগারটা নিতে হবে না? না, এরকম কোনো কিছু না। আচ্ছা, খেয়াল করেন আপনার যে হাতের যে জয়েন্ট, ঠিক আছে, এই হাতটা কি একটা ক্যান্টিলিভার বিম না? জি স্যার। আপনি যদি চিন্তা করেন, কারণ আপনার হাতের আঙ্গুলের সাইডে তো আপনি কোনো কিছুকে তো রেস্ট করানোর কিছু নাই। আপনি যদি মনে করেন যে হাতটাকে আমরা যখন হচ্ছে গিয়ে সোজা একদম মানে আপনার দেহের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আপনি যদি ধরেন, তাহলে সেটা কি একটা ক্যান্টিলিভার বিম হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। যে ক্যান্টিলিভার বিমের আপনার শরীরের সাথে যে অংশটা জয়েন্ট লাগানো আছে এটা হচ্ছে আপনার সাপোর্ট, আর অন্য যে পোর্শনটুকু, এই যে মনে করেন যে আপনার হাত হয়তো বা পুরো হাত একদম শরীর থেকে শুরু করে আঙ্গুল পর্যন্ত 2 ফিট বা 2.5 ফিট বা 3 ফিট যেটাই আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার টোটালটা কি ক্যান্টিলিভার পোর্শন। এখন যখন আপনার হচ্ছে গিয়ে এই হাতটাকে যদি আপনি চিন্তা করেন ফিক্স সাপোর্টের মতো, সে ফর এক্সাম্পল মানে এখানে যদি দেখেন আপনি যে এই এ থেকে সি পর্যন্ত যতটুকু পার্ট, এই টোটাল স্ট্রাকচারটার, ঠিক আছে, টোটাল স্ট্রাকচারটার এ থেকে সি পর্যন্ত যতটুকু পার্ট, সেই পার্টের এ পোর্শনটা হচ্ছে ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্ট হওয়ার কারণে তার কোনো রকমের সমস্যা নাই, তার এইটা হোক বা এইটা হোক, মানে ফিক্সড সাপোর্টটা এই নিচের দিকে এভাবে থাকুক বা উপরের দিকে থাকুক, এর মধ্যে এই এ থেকে সি পর্যন্ত পুরো অংশটুকুর মধ্যে যদি কোনো লোড আসে, ঠিক আছে, এতটুকু অংশের মধ্যে যদি কোনো লোড আসে, তাহলে কোনো সমস্যা হবে না যেটাই হোক না কেন। কেন? কারণ এ সাপোর্টটা হচ্ছে ফিক্সড সাপোর্ট। বাদ বাকি এই পুরোটুকু আমি যদি এই সি থেকে এফ পর্যন্ত যদি পুরোটুকুকে যদি সরিয়েও ফেলি, ঠিক আছে, তাহলে পুরোটাই হচ্ছে একটা ক্যান্টিলিভার বিম। এই যে 10 ফিটের একটা ক্যান্টিলিভার বিম হবে, কোনো সমস্যা হবে না, সে ইজিলি ক্যারি করতে পারবে। এ পয়েন্টে যে সাপোর্টটা সে ইজিলি ক্যারি করতে পারবে, তার এখানে মোমেন্ট বেশি আসবে, তার এখানে হয়তো বা রিয়াকশন ফোর্স বেশি আসবে, কিন্তু সে ইজিলি ক্যারি করতে পারবে। ঠিক আছে, কেন? কারণ সেটা ফিক্সড সাপোর্ট, তার কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন এতটুকু? আমি যদি এই সি থেকে শুরু করে এফ পর্যন্ত যে স্ট্রাকচারটুকু আছে এটাকে যদি সরিয়ে আমি যদি ফেলে দিই, কেটে সরিয়ে ফেলে দেই, এই যে আলাদা করে সরিয়ে ফেলে দেই, যেহেতু এটা ইন্টারনাল হিঞ্জ আছে, সো ইন্টারনাল হিঞ্জ আইদার এরকম হবে ফিগার 2 এর মতো অথবা ফিগার 1 এর মতো হবে। এখন এই যেই রকমই হোক না কেন, আমরা যদি এটাকে যদি সরিয়ে ফেলে দিই সি থেকে এফ পর্যন্ত পোর্শনটুকু, তাহলে থাকবে কি শুধুমাত্র এ থেকে সি পর্যন্ত। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ থেকে সি যে এই পোর্শনটুকু, সেইটার উপরে রেস্ট করতেছে সি থেকে এফ, তাই না? জি স্যার। আবার ফিগার 2 তে আমরা দেখতে পাচ্ছি এ থেকে সি যেটা আছে সেটা রেস্ট করতেছে সি থেকে এফ এর মধ্যে। জি স্যার। এখন দেখেন যেটা বললাম যে যদি আমরা সি থেকে এফ পর্যন্ত যদি সরিয়ে ফেলি,
তাহলে কিন্তু এই এ থেকে সি পর্যন্ত এর কোনো সমস্যা নাই। কেন? কারণ সে ইজিলি টোটাল লোড নিতে পারবে, সে ইজিলি একাই সব লোড নিতে পারবে, তার অন্য কারোর সাপোর্টের দরকার নাই। সে ক্যান্টিলিভার বিম হিসেবে, যে আমরা হাত যেমন ক্যান্টিলিভার বিম, আপনি যদি হাতের হচ্ছে গিয়ে মুঠির মধ্যে যদি মনে করেন যে আপনাকে 2 কেজির একটা ওয়েট দিয়ে দেওয়া হয়, দিয়ে বলা হয় যে আপনি এটাকে ধরে একদম আপনার বডির শরীরের সাথে হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার ডাইরেকশন আপনি ধরে রাখবেন ক্যান্টিলিভার বিমের মতো, আপনি কিন্তু ধরে রাখতে পারবেন। হ্যাঁ, আপনার হাত ব্যথা হয়ে যাবে, বাটির এখানে মানে হাতের যে জয়েন্টটা সেখানে আপনার ব্যথা করবে, ইয়ে করবে, সেইটা আসবে। কেন? কারণ টাইমের সাথে সাথে আপনার এখানে ফোর্সটা আস্তে আস্তে ডেভেলপ হবে, ফোর্স বাড়তে থাকবে, আপনার হাতের এখানে ফোর্সের কারণে রিয়াকশন যেটা আসবে সেই রিয়াকশন হিসেবে আপনার এখানে ব্যথা হইতে থাকবে, স্টিফ হইতে থাকবে। ঠিক আছে? তো বিমের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি ঠিক সিমিলার ওয়েতে, আমি যদি সি থেকে এফ পর্যন্ত যদি রিলিজ করে ফেলি, সরিয়েও ফেলি, কোনো সমস্যা নাই। আমার এ থেকে সি যতটুকু পোর্শন থাকবে সেটা ইজিলি একাই নিতে পারবে। এখন পুরো স্ট্রাকচারটার কথা যদি আমরা চিন্তা করি, যে পুরো স্ট্রাকচারটাকে তো ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, তাই না? কারণ আমরা দেখতে পাচ্ছি যে পুরো স্ট্রাকচারটা কোথাও মুভ করতেছে না, কোনো জায়গাতে আমাকে বলা নাই যে পুরো স্ট্রাকচারটা মুভ করতেছে। এই যে আমার কোশ্চেনটা দেয়া আছে, কোশ্চেনের মধ্যে কোথাও কিন্তু বলা নাই যে এটা মুভমেন্টে আছে, তার মানে কি এটা একটা ইকুইলিব্রিয়াম স্ট্রাকচার, তাই না? তাহলে ইকুইলিব্রিয়াম স্ট্রাকচারে যদি ইকুইলিব্রিয়াম থাকতে হয়, এখন লোডটা কোথায় আসবে সেটা তো আমার বলা নাই। তাহলে যদি খেয়াল করে দেখেন এই জায়গাতে যদি থাকি আমরা, আমি আমার কালারিংটাকে একটু চেঞ্জ করি। সে ফর এক্সাম্পল লোড যদি এমন হয় যে লোড আমার এই ডায়াগ্রাম অনুযায়ী যদি এই পয়েন্টে যদি লোড আসে, ঠিক আছে, তাহলে কি হবে? এই পয়েন্টে না, যদি হ্যাঁ যদি এই পয়েন্টে যদি আমার যদি লোড আসে, তাহলে সে কি হচ্ছে? তাহলে এই পুরো বিমটা কি ইকুইলিব্রিয়ামে থাকবে? না স্যার, নিচের দিকে নামতে চলে না স্যার, তখন তার টেন্ডেন্সিটা কি হয়ে যাবে? সে যেহেতু নিচের দিকে কোনো সাপোর্ট পাচ্ছে না, তাহলে এই বিমটা এইভাবে ডিফ্লেক্টেড হয়ে যাবে, তাহলে বিমটা তার ইকুইলিব্রিয়ামে থাকতে পারলো না। এই লোড আসার ফলে সেই যে নিচের দিকে এভাবে পড়ে গেল, এইদিকে পড়ে গেল। ঠিক আছে? জি স্যার। অথচ যদি এইদিকে যদি আমরা আসি, তাহলে এইখানে যদি আমার যদি এই পয়েন্টে যদি লোড আসে, তাহলে কি হচ্ছে? আমার এইখানে যখন আমার লোডটা আসবে এই ই সি থেকে ই পয়েন্ট পর্যন্ত যদি আমি যদি লোড যদি কল্পনা করি, তাহলে এই জায়গাতে যদি আমার যদি লোড দেওয়া হয়, তাহলে এই লোডের কারণে সে কিন্তু এখানে কিন্তু সাপোর্ট পাচ্ছে, সে কিন্তু পড়ে যাবে না। অল্টারনেটিভলি আবার আমরা যদি চিন্তা করি যে যদি এই দিকে যদি ফোর্স আসে, তাহলে এটা নিচের দিকে নামানোর চিন্তা থাকবে, তাহলে কিন্তু সে কিন্তু আবার কিন্তু আনস্টেবল হয়ে এইভাবে পড়ে যাবে। কেন? কারণ সে উপরের দিকে সাপোর্ট পাচ্ছে না। ওয়ারেজ এইখানে যদি আমি যদি লোডটা আসতো, তাহলে যদি এইভাবে থাকতো, তাহলে কিন্তু সে পড়তো না, সে কিন্তু উপরের দিকে বাধা পাইতো এইটার জন্য। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। সো এইভাবে আপনাকে চিন্তা করতে হবে যে আমার লোড কিরকম ভাবে আসবে, এবং পুরো জিনিসটা যদি লোড আসার পর যদি স্টেবল রাখতে হয়, তাহলে আমার সাপোর্টটা কি কোন দিকে হবে। সো আমি যখন জিনিসটাকে ডিজাইন করব, তখন আমাকে কনসিডার রাখতে হবে যে আচ্ছা আমার লোডটা কোন দিকে আসতে পারে। লোড যদি আমার এই দিকে থাকবে, আমি যদি ডিজাইন করি যে না আমার লোড হচ্ছে বেসিক্যালি এখান থেকে এতটুকু পর্যন্ত, আর এখানে যে বিমটা দেওয়া হচ্ছে সেই বিমটা দেওয়া হচ্ছে উপর থেকে জাস্ট সিম্পলি সাপোর্টেড বিম হিসেবে, বা পুরোটাই দেখা গেল যে এখানে যে লোডটা আসবে সে পুরোটাই হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড মনে করেন। তাহলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যদি আসে, তাহলে আমি কোন জিনিসটা করব বলেন এবার। তাহলে সে এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ভ্যালুটা হচ্ছে 2 কিপ পার ফিট, একদম এ থেকে শুরু করে এফ পর্যন্ত ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে 2 কিপ পার ফিট। এখন সেই লোডটার জন্য তাহলে যেহেতু আমরা এখানে দেখলাম যে লোড যদি এদিকে থাকে তাহলে হচ্ছে কি এখানে সাপোর্ট পাবে, যদি এখানে থাকে তাহলে এখানে সাপোর্ট হবে না, তাহলে আবার এদিকে হবে। দ্যাট মিন্স ই থেকে এফ এর মধ্যে যদি লোড কাজ করে তাহলে এইটা ভালো, এটা সাপোর্ট দিবে ফিগার 2। আবার যদি সি থেকে ই পর্যন্ত যদি লোড থাকে তাহলে এইটা হচ্ছে ভালো, এটা আমার সাপোর্ট দিবে।
তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে এই জিনিসটা তো এখন বুঝতে পারছেন নাকি, যে জিনিসটা আমি বুঝলাম আপনাদেরকে? জি স্যার। ওকে ফাইন। তাহলে এবার কোয়েশ্চেন হচ্ছে যে যদি এরকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থেকে পুরো এ থেকে এফ পর্যন্ত পুরো অংশটার উপরে 2 কিপ পার ফিট লোডের পরিমাণ, ঠিক আছে, বা 2 পাউন্ড পার ফিট যেটাই ধরেন আপনি, তাহলে কোনটা আমার সাপোর্ট নেওয়া উচিত? আমি এই টাইপের নিব নাকি এই টাইপের নিব? এ স্যার, প্রথমটা ফিগার 1 নিব? জি স্যার। এ হবে স্যার। কে বলতেছেন? নোয়াম্মার নাকি? জি স্যার। দুইজনে। আচ্ছা, তাহলে শামিউল বুঝায় বলেন, একটু এক্সপ্লেইন করেন কেন আমরা এই ফিগার 1 এর মতো করে হচ্ছে কি সাপোর্টটা নিব? স্যার এটার কারণ হলো গিয়ে স্যার ই থেকে এফ পয়েন্টে স্যার যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের খুব কম একটা পোর্শন স্যার পড়তেছে, আর বাদ বাকি সাইডে স্যার বেশি পরিমাণ পড়তেছে, তো এর জন্য স্যার এটা নিব। এখানে এরকম ভাবে কিন্তু এইভাবে বললে হবে না, আমরা ইঞ্জিনিয়ার, মনে রাখতে হবে আপনি ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যালি বুঝানো জিনিসপত্র। এইভাবে বুঝাবে যারা হচ্ছে গিয়ে লেইম্যান, যারা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট না, যারা হচ্ছে গিয়ে দেখে বলবে যে আচ্ছা এটা তো দেখতে পাচ্ছি এটা ছোট এটা তো বড় বেশি, তাহলে এখানে হচ্ছে গিয়ে আসবে। আপনার এখানে ভ্যালু দেওয়া আছে, আপনার লোডের অ্যামাউন্ট দেওয়া আছে, আপনাকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে জিনিসটাকে এক্সপ্লেন করতে হবে। এটা স্যার যে বেসিকটা বললাম স্যার, মানে এই কনসেপ্টটা স্যার এইসব বেসিক হচ্ছে গিয়ে রিকশাওয়ালাদের জন্য। রিকশাওয়ালা দেখলে বলতে পারবে যে হ্যাঁ ভাই আমি তো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গিয়ে কম দূরত্ব আর এখানে বা কম লেংথ আর এখানে বেশি লেংথ, এই কারণে হচ্ছে গিয়ে এটা এরকম হবে। আপনি ইঞ্জিনিয়ার থার্ড ইয়ারে উঠছেন, আপনার থেকে এখন থেকে সবকিছু ম্যাথমেটিক্যালি যুক্তির মাধ্যমে বুঝায় বলতে হবে, আদারওয়াইজ আপনার এই অ্যানসারের কোনো দাম নাই। এই অ্যানসার দিলে আপনি কোনো মার্কস পাবেন না। স্যার এক জায়গায় 20 কি ফিট পার লোড আসতেছে, আরেক জায়গায় 10, এটার জন্য আর কি স্যার? বুঝি নাই, কি বলেন আরেকবার বলেন। এক জায়গায় মানে স্যার ওই যে স্যার রোলার যে সাপোর্টার, এটার বাম পাশে হচ্ছে স্যার 20 আসতেছে লোড, আর এটা ক্যান্টিলিভার পোর্শনটাতে আসতেছে স্যার মাত্র 10, তো এই জন্য আর কি স্যার আমরা এটাকে নিতে চাইতেছি। চেষ্টা করছেন একটু ম্যাথমেটিক্যালি, কিন্তু স্টিল এখন এটা প্রপার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে হয় নাই, বা ম্যাথমেটিক্যাল যুক্তির মাধ্যমে আপনি বুঝাতে পারতেছেন। স্যার আমি কি বলতে চাই স্যার, এ থেকে সি পর্যন্ত স্যার, এ থেকে সি পর্যন্ত স্যার 10 ফিট ডিসটেন্স স্যার, তাই উপরে স্যার লোডটা পড়বে স্যার 20 ফিট পার কিপ, আর স্যার ওখানে সি থেকে এফ পার কিপ লোড, না স্যার 20 কিপ পার ফিট স্যার, হ্যাঁ মানে 2 দিয়ে গুণ করে স্যার, আর এখানে সি থেকে এফ পর্যন্ত স্যার ডিসটেন্স হচ্ছে 15 ফিট, তো স্যার 30 কিপ পার ফিট পড়তেছে স্যার লোড উপর থেকে স্যার। এই জন্য স্যার বিটা স্যার বেটার হয় না স্যার, কারণ নিচ থেকে স্যার বেশি সেটা মানে ট্যাকেল দিচ্ছে স্যার। মানে তুমি বলতে চাচ্ছ যে ফিগার 2টা বেটার হবে? জি স্যার। আচ্ছা, তোমার ইকুয়েশন মানে তোমার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ঠিক ছিল, কিন্তু তুমি নিজেই হচ্ছে গিয়ে জিনিসটাকে বুঝাইতে পারতেছো না। সবাই একটু খেয়াল করেন, সিম্পলি হিসাব, আমি এ থেকে সি পর্যন্ত আমরা যেটাই হোক না কেন লোড, তাতে করে তো আমার হচ্ছে কি আমি এটা নিব না এটা নিব সেটাতে কোনো এফেক্ট পড়বে না। কেন? কারণ আমরা আগে বলছি এ থেকে সি অলরেডি স্টেবল। কার কারণে স্টেবল? এই ফিক্সড এর পয়েন্টে ফিক্সড সাপোর্টের কারণে সে স্টেবল। তো তার মধ্যে যেই লোডই আসুক না কেন আমার কোনো সমস্যা নাই। আমার মেইন কনসার্ন হচ্ছে সি থেকে এফ এর মধ্যে লোডটা কোন দিকে কিরকম থাকলে আমার হচ্ছে গিয়ে টোটাল মেম্বারটা যাতে ইকুইলিব্রিয়ামে থাকে। লোডটাকে আমি কোন সাপোর্ট নিব, এই সাপোর্ট নিব, ফিগার 1 সাপোর্ট নিব নাকি ফিগার 2 সাপোর্ট নিব, যাতে করে সি থেকে এফ পর্যন্ত যে লোডটা আছে সেটা যাতে আমার ইকুইলিব্রিয়ামে থাকে পুরো স্ট্রাকচারটাকে। এখন খেয়াল করে দেখেন, পুরো সি থেকে এফ পর্যন্ত আমরা যদি হিসাব করি তাহলে টোটাল লেংথ হচ্ছে কত? 15 ফিট। 15 ফিটে টোটাল পয়েন্ট লোড যদি চিন্তা করি, এটাকে ডিস্ট্রিবিউটেড লোড আছে 15 ফিটে 2 কিপ পার ফিট। তাহলে এই 15 ফিটে টোটাল লোড কত? 15 ফিট ইন্টু 2 কিপ পার ফিট, তাহলে টোটাল লোড পয়েন্ট লোড হিসেবে যেটা আমার আসতেছে সেটা হচ্ছে 15 দুগুণে 30 কিপ। এটা হচ্ছে পয়েন্ট লোড, এবং এই পয়েন্ট লোডটা কাজ করবে কোনখান দিয়ে? 15 ফিটের মাঝখান দিয়ে, দ্যাট মিনস 7.5 ফিট দিয়ে। দ্যাট মিনস এই যে এখান থেকে যদি আমি স্টার্ট করি নিচে, তাহলে এই 5 ফিট যাওয়ার পর এখানে এই ডি থেকে ই এর মাঝখানে যে 5 ফিট আছে, এই 5 ফিটের অর্ধেকের মধ্যে কাজ করবে এই
এই ডি থেকে ই এর মাঝখানে এই জায়গাতে কাজ করবে আমার টোটাল ডিস্ট্রিবিউটেড লোডের যে পয়েন্ট লোডটা, মানে ভর কেন্দ্রটা, তাই না? জি স্যার। তাহলে এটা যদি হয় তাহলে আলটিমেটলি দ্যাট মিনস আমাকে এই ফিগার 1টা নিতে হবে। আপনাদের অ্যান্সার ঠিক আছে, কিন্তু আপনারা এক্সপ্লেনেশনটা ঠিক করতে পারতেছিলেন না যে স্যার আমার এই টোটাল এই যে সি থেকে এফ পর্যন্ত যে লোডটা, সেই লোডের ভর কেন্দ্রটা কোন দিকে কাজ করতেছে, সেটা কি ই এর লেফটে নাকি ই এর রাইটে, এইটা বুঝাইয়া বলতে হবে আপনাদেরকে যে স্যার আমার ভর কেন্দ্রটা এইদিকে, এবং ভর কেন্দ্রটাকে আমরা তখন বুঝাচ্ছি এই যে পয়েন্ট লোড, যে আমি টোটাল যে লোডটা আছে ডিস্ট্রিবিউটেড লোড, টোটাল লোডটা একটা পয়েন্ট দিয়ে কাজ করবে, সেটা কোনটা, সেটা সি পয়েন্ট থেকে 7.5 ফিট দূরে বা ই পয়েন্ট থেকে 2.5 ফিট লেফটে কাজ করবে। যেই কারণে আমি যদি এই সাপোর্টটা নেই তাহলেই আমার বিমটা স্টেবল থাকবে। সো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এরকম ভাবে নেই তাহলে আলটিমেটলি আমাদের মেজর ইয়াটাই হচ্ছে এই যে এইটা আমাদের স্টেবল থাকবে। বুঝা গেছে এবার বিষয়টা? জি স্যার। জি স্যার। স্যার এটা কি সব বিমের ক্ষেত্রেই স্যার যে মানে ফিক্সড যেটা থাকবে ওইটাকে বাদ দিয়ে আমরা চিন্তা করব? যেটা ফিক্সড সাপোর্ট আছে, ফিক্সড সাপোর্ট তো অলরেডি স্টেবল সাপোর্ট, সে কোনোভাবেই নড়বে না। কেন? কারণ তার মোমেন্ট, রোটেশন, তার হচ্ছে গিয়ে ট্রান্সলেশন সবকিছুকেই অলরেডি আটকে দেওয়া হয়েছে। আমরা একদম শুরুর দিকে এই 311 যখন পড়তেছিলাম তখন আমরা দুইটা জিনিস পড়ছিলাম, একটা হচ্ছে কি ট্রান্সলেশন আর একটা হচ্ছে মোমেন্ট। আমরা সাপোর্ট নিয়ে প্রায় এক ক্লাস পড়ছিলাম যে কোন সাপোর্টটা, ফার্স্ট ক্লাসটা আমরা পড়ছিলাম যে কোন সাপোর্টটা কি টাইপের জিনিসকে রেস্ট্রেইন মানে আটকাইতে পারে। আমরা পড়ছিলাম যে রোলার সাপোর্ট সে শুধুমাত্র ভার্টিক্যাল রিঅ্যাকশন ফোর্সকে আটকাতে পারবে, মানে তার যে ভার্টিক্যাল বলতে হচ্ছে গিয়ে যে সারফেসের সাথে ভার্টিক্যাল। আচ্ছা, হিঞ্জ সাপোর্ট সে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুই দিকেরই যেই রিঅ্যাকশন আসবে সেই রিঅ্যাকশনকে সে আটকাতে পারবে। দ্যাট মিন্স সে ট্রান্সলেশন আটকাতে পারবে, সে রোটেশন আটকাতে পারবে না। যদি মোচড় দিতে হয় রোটেশন, এই রোটেশনকে সে আটকাতে পারবে না, কিন্তু ট্রান্সলেশন মিন্স সে কি মুভ করবে কি করবে না সেটাকে সে আটকাতে পারবে। আর ফিক্সড সাপোর্ট কি করে? ফিক্সড সাপোর্ট যে কোনো বিম বা যে কোনো স্ট্রাকচারকে সে ট্রান্সলেশন এবং তার যে রোটেশন দুইটাকেই সে বাধা দিতে পারবে, মানে রেস্ট্রেন করতে পারবে। মনে আছে এই কথাগুলো? একদম ফার্স্ট ক্লাসের ফার্স্ট যে লেকচারটা আমি দিয়েছিলাম যে কোন সাপোর্টটা কি করতে পারবে কোনটা পারবে না, আপনাদেরকে লেকচার শিট দিয়ে দিয়েছিলাম, উজ্জ্বল স্যারের একটা পাওয়ার পয়েন্ট স্লাইড। জি স্যার। আচ্ছা, তো ঠিক সিমিলার ভাবে তাহলে ফিক্সড সাপোর্ট অলরেডি সে যেহেতু ট্রান্সলেশন এবং রোটেশন সবকিছুকেই সে আটকে রাখছে, তার কিন্তু কোনো সমস্যা নাই, সে অলরেডি স্টেবল। এখন আমাকে তাহলে চিন্তা করতে হচ্ছে যে পুরো স্ট্রাকচারটাকে যদি স্টেবল রাখতে চাই, এ থেকে সি পর্যন্ত এতটুকু তো স্টেবল, এটার কোনো সমস্যা নেই, কিন্তু সি থেকে এফ পর্যন্ত যেই বাদবাকি স্ট্রাকচারটুকু আছে সেটাকেও তো আমার স্টেবল করতে হবে, কারণ এটা পুরোটা একটা কন্টিনিউয়াস বিম। এই যে এ থেকে এফ পর্যন্ত পুরোটা একটা কন্টিনিউয়াস বিম। যেমন আমরা বাসাবাড়ি যখন তৈরি করি তখন দেখছেন না আমরা কি একটা একটা করে বিম বানাই, নাকি পুরোটা এক লাইনে আপনার হচ্ছে গিয়ে একটা কলাম, তার পরের কলাম, তার পরের কলাম, এইভাবে কন্টিনিউয়াস একটা বিমের মতো তৈরি করি। বুঝা গেছে? বুঝিনি স্যার, কথাটা আরেকবার একটু বলুন। কথাটা বুঝেন নাই? মনে করেন আপনার বাসার মধ্যে একটা গ্রিড লাইন বরাবর আপনার হচ্ছে গিয়ে 3-4টা কলাম আছে। তো 3-4টা কলামের মধ্যে আমরা কি করি যে প্রথম 2টা কলামের মধ্যে একবার বিম কাস্টিং করি, তারপর আবার হচ্ছে গিয়ে সেকেন্ড এবং থার্ড কলামের মধ্যে আবার বিম কাস্টিং করি, এভাবে কি করি? নাকি পুরো বিমটা একসাথে একদম ফার্স্ট কলাম থেকে শুরু করে লাস্ট কলাম পর্যন্ত টানা যে বিম থাকে সেভাবে একটা টানা বিম করি? আমরা টানা কাস্টিং করি স্যার। টানা কাস্টিং করি এবং ডিজাইনটা ওইভাবেই করা হয় এই কারণে যে কন্টিনিউয়াস বিম, এটাকে বলা হয় কন্টিনিউয়াস বিম। আবার হ্যাঁ, মাঝে মাঝে এমনও আছে যে না আমার মানে একটা গ্রিড বরাবর আছেই শুধুমাত্র আমার 2টা মাত্র বিম, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, তখন হয়তো বা শুধুমাত্র ওই বিমটার ক্ষেত্রে 2টা মাত্র কলাম, তাহলে 2টা কলামের মাঝখানে মাত্র একটা বিম হবে, তাহলে সেটা হচ্ছে একটা সিঙ্গেল বিম হিসেবে থাকবে। তো এইটা হচ্ছে একটা কন্টিনিউয়াস বিম। কন্টিনিউয়াস বিম কিভাবে? এই যে তার একটা সাপোর্ট আছে এখান থেকে এই হিঞ্জ পর্যন্ত এতটুকু একটা বিম, আবার সি থেকে ই পর্যন্ত আরেকটা বিম,
আবার ই থেকে এফ পর্যন্ত একটা ক্যান্টিলিভার বিম। তাহলে এই তিনটা পার্টের বিমকে একসাথে আমরা কন্টিনিউয়াস বিম হিসেবে বলতেছি। তাহলে এই কন্টিনিউয়াস বিমটাকে যখন চিন্তা করবো তখন এ থেকে সি পর্যন্ত অলরেডি স্টেবল থাকবে। যদি সি থেকে এফ পর্যন্ত সরিয়েও ফেলি তাহলে এ থেকে সি ক্যান্টিলিভার বিম হিসেবে সে স্টেবল থাকবে। এখন যেহেতু পুরোটা আমাকে চিন্তা করতে হবে, পুরো সাপোর্টটাকে যদি আমাকে স্টেবল করতে হয় তাহলে সি থেকে এফ পর্যন্ত কিভাবে স্টেবল হবে? স্টেবল হবে যদি সে এইভাবে থাকে। ওকে, বুঝা গেছে? জি স্যার। তাহলে এখন আসেন আমরা যেই পয়েন্টটাতে ছিলাম, যে যদি আমি এ পয়েন্টের ক্ষেত্রে যদি আসি তাহলে এ পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমার এই টাইপের সাপোর্টটা হয়, ঠিক আছে, এখন যদি আমি এইটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যদি রোটেট করি, কেন? কারণ আমরা পড়ছিলাম যে লেফট সাইড হচ্ছে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট সাইডে হচ্ছে গিয়ে মানে আমার যেই পয়েন্টে আমি মোমেন্ট নিব সেই পয়েন্টকে আমি একটা ইন্টারনাল হিঞ্জের মতো চিন্তা করব। চিন্তা করে যদি কন্টিনিউয়াস বিম থাকে তাহলে কন্টিনিউয়াস বিমের মাঝখানে যদি পয়েন্ট হয়, যদি বি পয়েন্টটা হইতো তাহলে বি পয়েন্ট আমি একটা ইন্টারনাল হিঞ্জ কল্পনা করতাম। কল্পনা করে এ পয়েন্টটাকে আমি লেফট সাইডের আমি এ পয়েন্টকে আমি হচ্ছে গিয়ে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন দিব, আর রাইট সাইড থেকে আমি হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন দিব। আর যদি সাপোর্টের রিয়াকশন হয় তাহলে সাপোর্টের রিয়াকশনে আমি হচ্ছে কি এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ, যেহেতু লেফট সাইড সো আমি অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে রোটেশন দিব। তো এ পয়েন্ট যেহেতু একটা ফিক্সড পয়েন্ট থেকে আমি তার যে সাপোর্ট মোমেন্টটা ছিল সেটাকে রিলিজ করলাম। রিলিজ করলে সেই ডায়াগ্রামটা হয়ে গেল এটা একটা হিঞ্জ ডায়াগ্রাম। এখন এই পয়েন্টে আমি যখন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট যদি করি তাহলে কি হবে? এ থেকে সি পর্যন্ত এইভাবে উপরের দিকে উঠে যাবে। এ পয়েন্টটা জয়েন্ট লাগানোই থাকবে, কেন? কারণ সেটা তো হচ্ছে কি হিঞ্জ জয়েন্ট, সো এটা উপরের দিকে উঠবে। যদি এটা উপরে উঠে তাহলে দেখেন এইরকম যে সাপোর্টটা থাকবে, এই সাপোর্টের এই পোর্শনটুকু যদি উপরে উঠে, মানে জিনিসটা যদি এরকম হয়ে যায়, এখানে হচ্ছে কি আমার সেই হিঞ্জ সাপোর্ট হচ্ছে, কেন? কারণ ফিক্স সাপোর্ট থেকে আমি মোমেন্টটাকে রিলিজ করে ফেলছি, তাহলে এটা হিঞ্জ সাপোর্ট এরকম। এটা যদি এরকম হয় তাহলে এই বাদ বাকি সি থেকে এফ টুকু কি হবে? এটাও এরকম উপরের দিকে উঠে যাবে না? জি স্যার। তখন এই যে এরকম ভাবে এটা এইভাবে আসবে। এই এটা হচ্ছে আমার সেই রোলার সাপোর্টটা। এইখানে যেহেতু এটা কেন হলো, এই যে এখানে যেহেতু আমি এই যে ইউনিট রোটেশন দিচ্ছি, এতটুকু রোটেশন থিটা পরিমাণ আমি রোটেশন দিচ্ছি, ইউনিট রোটেশন, এক ইউনিট রোটেশন আমি দিলাম, দেওয়ার কারণে এই সি পয়েন্ট বরাবর এই এতটুকু এ থেকে সি পর্যন্ত উপরের দিকে উঠে গেছে। তাহলে এটা যদি উপরের দিকে উঠে যায় তাহলে সি পয়েন্ট থেকে সি থেকে এফ পর্যন্ত এটাও উপরের দিকে উঠে যাবে। যেমনটা হয় যে আমরা যদি এক হাতের উপর, আপনি যদি এক হাতের উপর আরেক হাত রাখেন তাহলে যেই হাতটা নিচে থাকবে সেই হাতটা যদি উপরে উঠে তাহলে অটোমেটিক্যালি যেই হাতটা উপরে আছে সেটাও উপরের দিকে উঠে যাবে। ঠিক সিমিলার ওয়েতে আর ই থেকে এফ পর্যন্ত যেটা আছে এটা যেহেতু রোলার সাপোর্টের ফলে কি হচ্ছে, সে ভার্টিক্যালি এই সারফেসের সাথে যে ভার্টিক্যালি সেটাকে সে কি করতে পারবে? রেজিস্ট করতে পারবে। ঠিক আছে, তো তাহলে ওইটাকে রেজিস্ট করে সে এখানে ঠিক থাকবে, কিন্তু এরকম ভাবে ওই যে ঢেকির মতো হচ্ছে কি সে নিচের দিকে বেঁকে যাচ্ছে, যার কারণে আমাদের ডিফ্লেক্টেড শেপটা আসতেছে এরকম। ডিফ্লেক্টেড শেপ যদি এরকম আসে তাহলে এটাই হবে আমাদের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। দ্যাট মিন্স এই যে এটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। এখন ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের আমার হচ্ছে গিয়ে মোমেন্টটা আমাকে ক্যালকুলেট করতে হবে, যে এই পয়েন্টের অর্ডিনেট কত হবে সেটা আমি বের করব, এই পয়েন্টের অর্ডিনেট কত হবে সেটা আমি ক্যালকুলেট করে বের করব। বুঝা গেছে? তাহলে ফয়সাল এবং কি নোটেশন আসছে? স্যার আমার নেট কানেকশন প্রবলেম হচ্ছে তাই। সো ফয়সাল এবং রুদ্র, আপনারা কি বুঝতে পারছেন 4.7 যে প্রবলেমটা ছিল? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম? এই ইয়েতে এই যে চিত্রটা দেওয়া স্যার, প্রথম যে চিত্রটা, কোনটা? অরিজিনাল স্ট্রাকচারের যেটা? এটা না স্যার, জি এখানেই স্যার, এই যে এখানে যে স্যার প্রথমে দেখেন এ পয়েন্ট যেটা,
হ্যাঁ, এটা পরেরটা স্যার, এটা পরের নিচের যেটা ডিফ্লেক্টেড রিলিজ শেপের দ্য যে স্ট্রাকচার ইয়েটা। ফর AY। জি স্যার, এখানে স্যার দুইটা যে স্যার ইয়ে করছে মানে ফিক্সটা যে রিমুভ করছে, ফিক্সটা রিমুভ করে স্যার দুই পাশে দুইটা রোলার সাপোর্ট দেওয়া স্যার, এই রোলার সাপোর্টটা দেওয়ার ইয়েটা কি স্যার? আপনি লাস্ট সপ্তাহে ক্লাস করছেন? জি স্যার। মানে লাস্ট ক্লাস যেটা করাইছিলাম সেটা কি ক্লাসটা করছিলেন? পুরোপুরিটা করতে পারিনি স্যার, নেটের সমস্যা হচ্ছিল স্যার। আচ্ছা, কেন ভিডিও লিংক তো দিয়ে দিচ্ছি, সেটা দেখেন নাই? বা এই যে আজকে ক্লাসের যে শুরু থেকে যে এই যে এতক্ষণ ধরে যে বললাম যে মুলার ব্রেসলো প্রিন্সিপালের আমাদেরকে বারবার করে বলা হয়েছে যে যেই জিনিসটা আমি নিব, আমি যদি ফিক্স সাপোর্টের ভার্টিক্যাল রিয়াকশন নিয়ে আমি যদি কাজ করি, তাহলে ভার্টিক্যাল রিয়াকশনটাকে এখান থেকে আমি রিলিজ করে দিব। তাহলে এখান থেকে আমি যদি ভার্টিক্যাল রিয়াকশন যদি রিলিজ করে দিই, তাহলে এখানে থাকতেছে কি? রোলার সাপোর্ট রিয়াকশন থাকবে। যদি এখান থেকে আমি যদি মোমেন্টটাকে যদি রিলিজ করে দেই, তাহলে মোমেন্ট সরে গেলে এখানে থাকবে কি? শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশন এবং হরাইজন্টাল রিয়াকশন থাকবে, যে কারণে এটা হিঞ্জ হয়ে যাচ্ছে। এই কথাটাতে এই যে বারবার যে এতক্ষণ ধরে যে বললাম, আপনার কান কোথায় ছিল? এই যে আমরা যে হচ্ছে কি এই যে মোমেন্ট নিয়ে যখন বললাম তখনও তো বললাম এই যে এটা কি হয়েছে, এই ফিক্সটা এখানে হিঞ্জ হয়েছে। কেন হয়েছে? কারণ আমরা এই যে এখানে বলাই আছে রিলিজ দ্য স্ট্রাকচার ফর MA। আপনাদের এখানে এই যে ডেসক্রিপশন গুলো থাকে, এই যে এখানে যে ক্লাসে বইগুলো যে লিখে, বইগুলো লেখার পর এই যে বসে বসে হচ্ছে ডেসক্রিপশন লেখে, এগুলো কি একটু পড়েন না, দেখেন না কি লিখছে, কি বলছে? এটা তো হচ্ছে একদম বেসিক জিনিস, একদম ফার্স্ট জিনিস, যে আমি যেই রিয়াকশনের জন্য বা যেই মোমেন্টের জন্য আমি হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্স লাইন ড্র করব, সেটাকে রিলিজ করে দিতে হবে। সো আমি এখানে কি করতেছি, আমি AY সাপোর্টের জন্য আমি হচ্ছে কি ইনফ্লুয়েন্স লাইন ড্র করব, এই যে ইনফ্লুয়েন্স লাইন ফর AY। তাহলে AY এর জন্য যদি আমি ইনফ্লুয়েন্স লাইন ড্র করি, তাহলে এই A সাপোর্ট থেকে AY যে ভার্টিক্যাল ফোর্সটা ছিল সেটাকে আমি রিলিজ করে দিব। তো এই ভার্টিক্যাল ফোর্সকে যদি আমি রিলিজ করে দিই, তাহলে থাকবে কি? শুধুমাত্র হরাইজন্টাল ফোর্স। তাহলে হরাইজন্টাল ফোর্সটা যদি থাকে, তার মানে সেইটাকে আমাকে নিতে হলে কি এরকম হরাইজন্টাল ফোর্সটা কি এই ডাইরেকশনে, এই যে আমার ইয়েটা, তো এইখানে আমাদের ভার্টিক্যাল ফোর্সটা ছিল এটা, আর হরাইজন্টাল ফোর্সটা কি ছিল? এইটা। তাহলে এইটা নিতে হলে কি করতে হবে? এই ডাইরেকশন বরাবর আমাকে রোলারটা দিতে হবে। যেমন এইখানে এই রোলারটা আছে, কেন? কারণ এই রোলারটা এই ডাইরেকশন বরাবর ভার্টিক্যাল ফোর্সটা নিতে পারতেছে। তো এইখানে আমি যদি AY কে রিলিজ করে দেই, আমাকে যদি AX কে সাপোর্ট দিতে হয়, তাহলে AX কে সাপোর্ট দিতে হলে তখন কি রোলার হইতে হবে এরকম। বুঝতে পারছেন? জি স্যার। সো এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোতে কিন্তু আপনাকে কিন্তু এই ডিফ্লেক্টেড শেপ ড্র করার দরকার নেই। আপনাকে যদি বলা হয় যে এরকম একটা প্রবলেম দিয়ে, ঠিক আছে, যে ড্র দ্য ইনফ্লুয়েন্স লাইন ফর ভার্টিক্যাল রিয়াকশন এট সাপোর্ট AE এবং এত, ঠিক আছে, এটা যদি ড্র করতে বলা হয়, যদি শুধুমাত্র ড্র করতে বলা হয়, তাহলে ড্র করলেই হবে, কোয়ালিটেটিভ ডায়াগ্রাম ড্র করলেই হবে, ভ্যালু লিখতে হবে না, ঠিক আছে। আর যদি আপনাকে বলা হয় যে না, ড্র দ্য কোয়ালিটেটিভ ডায়াগ্রাম অ্যান্ড কি বলে, রাইট ডাউন দ্য ওয়ার্ডটা আমার খেয়াল আসতেছে কেন, draw the qualitative diagram of influence line for vertical reaction at support A and E, and enumerate or define or write down the ordinate value, ঠিক আছে, ordinate value for various ordinates। তাহলে আপনাকে কি করতে হবে? এই যে অর্ডিনেট ভ্যালু গুলো লিখতে হবে। যেমন A পয়েন্টের এইটার অর্ডিনেট ভ্যালু কত? 1, C পয়েন্টেরটা কত? 1, F পয়েন্টেরটা কত? 0.5, ঠিক আছে। তারপর ডি পয়েন্টেরটা কত? ডি পয়েন্টেরটা এখানে আপনাকে তখন লিখতে হবে। ডি পয়েন্টেরটা কত হবে? ডি পয়েন্টেরটা হবে 0.5, কিন্তু এটা হবে প্লাস, এটা হচ্ছে মাইনাস। সিমিলার ভাবে আপনাকে যে এই যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা আপনি ড্র করলেন, যদি আপনাকে যদি বলা হয় শুধুমাত্র ডায়াগ্রাম ড্র করতে হবে, তাহলে আপনি এই ডায়াগ্রামটা ড্র করলেই হবে। আর যদি বলা হয় যে না, ডায়াগ্রাম ড্র করে অর্ডিনেট ভ্যালু বের করার জন্য, তাহলে আপনাকে বের করতে হবে। সি পয়েন্টে এটা বের করছেন,
তারপর এখানে কি কি বলা ছিল পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট, এফ পয়েন্ট। তাহলে আপনাকে এখানে এই যে বি পয়েন্টের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের যেই অর্ডিনেট ভ্যালুটা কত সেটা বের করতে হবে, ডি পয়েন্টেরটাও বের করতে হবে, ই পয়েন্ট তো আমরা দেখতেই পাচ্ছি 0 হবে, এফ পয়েন্টেরটা এখানে বের করা হয়েছে, ওইভাবে আপনাকে বের করতে হবে। বুঝা গেছে? বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। একটু রেসপন্স করেন, নাহলে আমি তো কিছু বুঝতে পারতেছি না। আপনারা কি বুঝতে পারতেছেন নাকি আমি কি সামনের দিকে আগাবো, নাকি এটাই আপনাদেরকে বুঝাতে হবে? আচ্ছা, ওয়েল, সো এটা যদি বুঝে থাকেন তাহলে আমরা ধরেন এইবার এই যে বিমটা দেয়া আছে 4.8.8, সরি 4.8 বলে কেন, 8.8 একটা ফিগার দেয়া আছে। এই ফিগারটা আপনার মনে করেন পরীক্ষা আসলো, ওকে। সো এই ফিগারটা আপনাকে পরীক্ষায় দিয়ে আপনাকে বলা হলো কি, এখানে কি কি দিছে, যে ড্র দ্য ইনফ্লুয়েন্স লাইন ফর ভার্টিক্যাল রিঅ্যাকশন এট সাপোর্ট এ এন্ড সি, শুধুমাত্র এই দুটো দিছে, ভার্টিক্যাল সাপোর্ট এট এ এন্ড সি দিছে। আচ্ছা, দিছে বই, হ্যাঁ, A and C, vertical reaction at support A and C, vertical reaction at support A and C. Draw the influence line for আমি তো ডায়াগ্রামটাই দেখতে পাচ্ছি না। আচ্ছা, A and C দিচ্ছে, আচ্ছা আমি দিলাম D and D for vertical reaction. The influence line for vertical reaction at support B for জি পয়েন্ট কোনটা, জি পয়েন্টটাকে আমরা ডিটারমাইন করে দিচ্ছি। সো জি পয়েন্টটা হচ্ছে পয়েন্টটা হচ্ছে জি, এবং এটার ডিসটেন্সটা হচ্ছে 5 মিটার। ওকে, সো বইয়ের মধ্যে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা প্রবলেম নাম্বার এক্সাম্পল 8.8,
সো 8.8 এ বইয়ে বলা হয়েছিল কি যে ইনফ্লুয়েন্স লাইন ফর ভার্টিক্যাল রিঅ্যাকশন এট সাপোর্ট এ এন্ড সি, এতটুকু। এ এন্ড সি এর ভার্টিক্যাল সাপোর্টের জন্য আমার ইনফ্লুয়েন্স লাইনটা কিরকম হবে সেটা আমরা অলরেডি বইয়ে দেখতে পাচ্ছি। সো যদি এ ওয়াই এর জন্য যদি আমি করি, তাহলে যেহেতু এখানে ইন্টারনাল হিঞ্জ আছে, সো এ ওয়াই এর জন্য কি হবে, আমার এই পোর্শনটা এরকম ভাবে উপরের দিকে উঠে যাচ্ছে। আপনি বলতে পারেন যে স্যার এইটা এরকম কেন হইলো, এটা এটা অন্যভাবে হইতে পারতো না? যে রিফ্লেক্টেড শেপটাকে নেই স্যার এটা তো এরকমই লাগে ভালো। এরকম দেখতে ভালো লাগে? আচ্ছা, কেন আমি যদি জি বলি স্যার, মনে যে হচ্ছে তো লোডটা এভাবেই পড়বে। হ্যাঁ, কেন আমি যদি বলতাম যে না এটা এরকম ভাবে আসবে, যে এইভাবে আসবে, আসার পর তারপর এখান থেকে এইভাবে যাবে, তারপর এইভাবে যাবে, তারপর এইভাবে যাবে, ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা এরকম হবে? আমারটা তো ভুল কোথায় বলেন? স্যার কি সিডি তে স্যার কোনো ইন্টারনাল হিঞ্জ নাই, এটা হইতে পারে স্যার? হ্যাঁ, আমারটা ভুল কোথায়? আমি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করলাম যে এ ওয়াই এর জন্য যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা, ঠিক আছে, এ ওয়াই এর যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, আচ্ছা এখানে না, আমি এখানেই ড্র করি, এখানে ড্র করতে পারবো। সো এ ওয়াই এর ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আমি ড্র করলাম। ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে কি জানেন, ফার্স্টে হচ্ছে গিয়ে একটা স্ট্রাকচার ড্র করবেন। স্ট্রাকচার বরাবর হচ্ছে গিয়ে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট বরাবর এরকম হচ্ছে গিয়ে আগে লাইন দিয়ে নেবেন, লাইন কনস্ট্রাক্ট করবেন ভার্টিক্যাল। এটা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ড্র করার সবচেয়ে বেস্ট উপায়। আপনি ডায়াগ্রামগুলোকে এক জায়গাতে ড্র করবেন। সো ড্র করার জন্য আপনি এইভাবে করলেন, করার পর এখন আপনি হচ্ছেন গিয়ে এই যে হরাইজন্টাল লাইন একটা ড্র করেন, এইভাবে একটা হরাইজন্টাল লাইন ড্র করেন। এটার পাশে দিয়ে আপনি লিখলেন, এটার পাশে দিয়ে আপনি লিখে দিলেন এটা কি আপনি ড্র করতেছেন এ ওয়াই, ঠিক আছে। সো ইনফ্লুয়েন্স লাইন ফর এ ওয়াই এভাবে আপনি লিখলেন, লিখে এখন আপনি ডায়াগ্রাম ড্র করবেন। সো ডায়াগ্রাম ড্র করার সময় আমি একটু ডিফারেন্ট কালারটা ইউজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। সো আমি ড্র করলাম যে এরকম ভাবে এই এখান থেকে ফার্স্টে এই উপরের দিকে উঠবে, তারপরে এইভাবে যাবে, ঠিক আছে, গিয়ে তারপর এটা সি পয়েন্ট থেকে এইভাবে এসে এইভাবে আসবে, তারপর এখান থেকে এই এতটুকু যতটুকু নিচে নামছে ততটুকু উপরে যাবে, সরি এখানে একটু ভুল হয়ে গেল, এইভাবে যাবে, কারণ ডি পয়েন্টে যেহেতু ইন্টারনাল হিঞ্জ আছে, সো যতটুকু উপরে উঠছিল যাবে, গিয়ে এটা এইভাবে যাবে, এই তারপর এটা আবার এই যে নিচের দিকে। হ্যাঁ বলেন, এইটাতে আমি যদি ইনফ্লুয়েন্স লাইন যদি এভাবে ড্র করি যে এটা হচ্ছে গিয়ে এ ওয়াই এর ইনফ্লুয়েন্স লাইন, আমারটা ভুল হবে কেন? স্যার লোডটা যদি স্যার পরে স্যার এ থেকে বি তে স্যার, তখন তো স্যার স্ট্রেট লাইন হওয়ার কথা না স্যার। হলো না নোয়াম্মার? নোয়াম্মার কি ক্লাসে আছেন নাকি নাই? আছি স্যার, একটু দেখতেছি স্যার। জুবায়ের? জি স্যার দেখতেছি স্যার। ওকে এটা তাসদিদ? স্যার আসি স্যার। বলেন কেন আমারটা ভুল হবে কেন? আমি যেটা ড্র করলাম এটা ভুল হবে কেন?
স্যার আমার মনে হয় সি পর্যন্ত সমানই আসবে, তারপরে নিচে নামবে। সি পর্যন্ত পুরোটা সমান উপরের দিকে উঠবে, সমান মানে থাকবে। আপনি বলছেন যে এরকম হবে, সি পর্যন্ত এরকম থাকবে, এরকম থাকবে? না, উপরের দিকে যাবে আরো স্যার, নিচের দিকে আসছে না, এটা উপরের দিকে যাবে। বুঝি নাই আপনার কথাটা। মানে স্যার এই পয়েন্টটা আরেকটু উপরের দিকে উঠবে আর কি, এটা বলতেছে। যতটুকুই আপনি উঠান, আমি তো এখানে কতটুকু, আমি তো এখানে ভ্যালু বলি নাই কোনো। আমি যদি এতটুকু যদি উঠাই তাহলে তো একই তো জিনিস, আমার তো এটা তো কোয়ালিটেটিভ ডায়াগ্রাম, এখানে তো আমি তো কোনো তো ইয়ে বলতেছি না। আর একটা বলি স্যার, আমার মনে হচ্ছে স্যার যে বি পয়েন্টটা স্যার যে ফিক্সডই থাকবে স্যার। আমি যেটা ড্র করছি এইটার ভুল কোথায় সেটা আপনাকে বলতে বলছি, আপনি নতুন করে আপনাকে বলতে বলি নাই যে কি হবে। কি হবে সেটা তো বই বইয়ের সলিউশনে কোনো ভুল নাই। প্রথমত বইয়ের সলিউশনে কোনো ভুল নাই, ঠিক আছে? আমি কি ভুল করছি, আমারটা কেন হবে না সেটা আপনাকে জাস্টিফাই করতে বলছি। স্যার এখানে তো ইউরিয়াল বইয়ের সলিউশন শুনেন, বইয়ের সলিউশন দেখলে হ্যাঁ মনে হবে যে হ্যাঁ এটাতে আছে, এরকমই হবে। যখন আপনাকে যখন পরীক্ষার জায়গা নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের কিন্তু ইনফ্লুয়েন্স লাইনের উপর আমি পরীক্ষা নেবো, ক্লাস টেস্ট নেবো, আমি আগে বলে রাখছি, ঠিক আছে? এই জিনিসটা আমি ক্লাসের শেষেই বলতাম, আমি এখনই বলে দিচ্ছি। নেক্সট ক্লাসে আপনাদের ক্লাস টেস্ট হবে এই মুলার ব্রেসলো প্রিন্সিপালের উপরে, যে ইনফ্লুয়েন্স লাইন ড্র করা যেটা, সেটার উপর আপনাদের ক্লাস টেস্ট হবে, ঠিক আছে? এখন ক্লাস টেস্টে যখন হচ্ছে একটা আননোন ফিগার দেখবেন, তখন এক একজন এক এক রকম ভাবে ড্র করা শুরু হবে। তো সেইটা আমি বলতে চাচ্ছি, এখানে তো আপনি বইয়ের মধ্যে সলিউশন দেখতেছেন, আপনার কাছে মনে হচ্ছে হ্যাঁ এটা তো এরকমই হওয়া উচিত। ওই যে নিখিল যেরকম বললো যে স্যার দেখে তো মনে হচ্ছে এটা আসলে এরকমই হওয়া উচিত, ঠিক আছে? এখন মনে করেন যে এরকম একটা ডায়াগ্রাম আমি বলতেছি যে না এরকম হবে, আমি যেভাবে আঁকছি, এটা কেন হবে না, এটা ভুল কোথায় সেটা বলেন। স্যার আপনি তো স্লপ নিচের দিকে নামাচ্ছেন, স্লপ যাবে উপরের দিকে, কারণ লোড হচ্ছে সি বরাবর উপরের দিকে কাজ করতেছে না। কোথায় লোড উপরের দিকে কাজ করতেছে? সি আমরা বরাবর বলছি কি অ্যাক্টিভ লোড আমি এওয়াই ডাইরেকশনে অ্যাক্টিভ লোড উপরের দিকে দিব, তাহলে এখানে যেহেতু ইন্টারনাল হিঞ্জ আছে, তাহলে আমার এতটুকু উপরের দিকে উঠছে, এ থেকে বি পর্যন্ত উপরের দিকে উঠছে, উঠার পর তারপর বি থেকে সি হয়ে আবার নিচের দিকে নামছে। বি তে যেহেতু তো উপরের দিকে লোড গেছে না রোলারের জন্য। স্যার বি থেকে এই পর্যন্ত তো স্যার কোনো হিঞ্জ নাই স্যার, তো জি পয়েন্টে নিচে নেমে গেল যে স্যার, ফিক্স থাকবে না ওইটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা নুয়াম্মার বলেন তাহলে কি হবে, নুয়াম্মারটা ড্র করি। সি থেকে উপরের দিকে যাবে স্যার এটা। আচ্ছা এ থেকে বি থেকে স্যার, বি থেকে এ থেকে যেমন হ্যাঁ কি হবে বলেন, দাঁড়ান ওয়েট, আমি আগে লাইন ড্র করে নেই। এটা হচ্ছে নুয়াম্মার যেটা বলতেছে সেটা। ফার্স্টে হচ্ছে কি আমরা একটা হরাইজন্টাল লাইন করব, হরাইজন্টাল লাইন হচ্ছে গিয়ে তার পজিশনটাকে ইন্ডিকেট করে। তারপর হ্যাঁ কি হবে, এখন এ পয়েন্ট কি উপরে উঠবে? এ পয়েন্ট থেকে এখন নিচের দিকে আসবে স্যার। মানে এ থেকে নিচের দিকে যাবে কি বি এর দিকে? ফার্স্টে একটু উপরে উঠান স্যার ইয়াটা। হ্যাঁ উঠালাম। এখান থেকে স্যার নিচের দিকে আসবে স্যার। এখন এখান থেকে নিচের দিকে নামবে এইভাবে? জি স্যার। তারপর আবার উপরের দিকে যাবে স্যার, এই ইয়াতে বিতে এসে আবার উপরের দিকে যাবে স্যার। আবার এখান থেকে উপরের দিকে উঠবে? জি স্যার। এইভাবে? জি। তারপর সমানভাবে যাবে স্যার। তারপর এখান থেকে ডি পর্যন্ত সমান যাবে? জি স্যার। তারপর আবার নিচের দিকে নামবে। নিচের দিকে মিরর ফিগার, তারপর এরকম? জি স্যার। আচ্ছা নম্বর বলতেছে এরকম হবে। আচ্ছা বলেন তাহলে এখন এইটা কেন হবে, এইটা কেন হবে না, আর বইয়েরটা বা কেন হবে না? বই অলরেডি যেটা ড্র করছে বইয়েরটাও ড্র করি আমরা, ঠিক আছে? বইটা ড্র করতেছি, আচ্ছা এই কালার না, বইটা ড্র করতেছি আমরা এই কালার দিয়ে। সো বই বলতেছে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম যেটা হবে সেটা হবে সিম্পলি এতটুকু, এই দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, এই এতটুকু হচ্ছে আমার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, এতটুকু। এটা হচ্ছে বই, এটা আমি লিখে দিই, এটা হচ্ছে গিয়ে বুক, এটা হচ্ছে গিয়ে নুয়াম্মারে বানান কেন ডাবল এম এ ই আর না ইয়ার স্যার, শুধু এন ইউ এ ডাবল এম ইয়ার। জি স্যার। আচ্ছা এখন বাদ বাকিরা যারা ক্লাসে আছেন 19-20 জন, তারা আপনারা বলেন কি হবে, কে কারেক্ট, কেন কারেক্ট?
আমার কাছে স্যার বইটাই কারেক্ট লাগতেছে স্যার। বই তো কারেক্ট, এটা তো ভাই অন্ধ বলবে যে বই যেটা বলছে বইয়ে কোনো ভুল নাই। নুয়াম্মার যেটা বলছে ওটাও 100% ভুল, আমি যেটা বলছি সেটাও 100% ভুল। ভুলটা কোথায় সেটা বুঝায় বলেন। এইটা হচ্ছে গিয়ে কাজ। বই কেন কারেক্ট, আমরা কেন ভুল সেটা বলেন। পারবেন না কেউ? সিম্পলি চিন্তা করেন, বি পয়েন্টে একটা ইন্টারনাল হিঞ্জ, ই পয়েন্টে একটা ইন্টারনাল হিঞ্জ। ইন্টারনাল হিঞ্জের পাশের যে অংশটুকু, এই যে এ থেকে বি আবার ই থেকে এফ, এই এতটুকুকে আমরা যদি সরিয়েও ফেলি, তাহলে এই যে বি থেকে ই পর্যন্ত যে স্ট্রাকচারটা, সেটা তো হচ্ছে গিয়ে আমার ফিক্সড। যদি আমি যেটা করছি, আমি করছি কি যে এ পয়েন্টে এ ওয়াই কে আমি সরায় ফেললাম, এ ওয়াই কে সরায় ফেলে আমি এক কিপ আমি হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্ট দিলাম। ডিসপ্লেসমেন্ট দেওয়ার ফলে কি হচ্ছে, এটা উপরের দিকে উঠবে। তো উঠার ফলে যেহেতু এটা হিঞ্জ, এই ইন্টারনাল হিঞ্জ মানে কি, এখানে দুইটার যে কোনো একটা হবে। কি হবে? আইদার ইন্টারনাল হিঞ্জ এরকম হবে, অথবা ইন্টারনাল হিঞ্জটা এরকম হবে এই বি পয়েন্টে, রাইট? এখন যেহেতু বি থেকে ই পর্যন্ত এই পার্টটুকু যদি আমরা চিন্তা করি, তাহলে পার্টটুকুতে দেখেন সি থেকে ডি পর্যন্ত দুইটা, এই টোটাল পার্টের মধ্যে অলরেডি দুইটা আমার সাপোর্ট আছে। বি থেকে সি পর্যন্ত হচ্ছে ক্যান্টিলিভার, ডি থেকে ই পর্যন্ত ক্যান্টিলিভার। সো বেসিক্যালি এই ইয়াটার উপরে আমরা যদি চিন্তা করি, ঠিক আছে, স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাতে বি পয়েন্টে যে ইন্টারনাল হিঞ্জের গঠনটা কিরকম হবে? বি পয়েন্টের ইন্টারনাল হিঞ্জের গঠনটা হবে এরকম। এইটা হচ্ছে পয়েন্ট বি এর ইন্টারনাল হিঞ্জ গঠন। কেউ বলতে পারবেন কেন? আবার এইটা হচ্ছে পয়েন্ট ই এর ইন্টারনাল হিঞ্জ। কারণ হচ্ছে বি থেকে ই পর্যন্ত পুরো যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা সি এবং ডি দুইটা সাপোর্টের উপরে আছে অলরেডি। এ থেকে বি পর্যন্ত যেটা, সেটা হচ্ছে গিয়ে একটা মাত্র সাপোর্ট, আর বাদ বাকিটুকু কিছু নাই। তাহলে এটাকে যদি আমার ব্যালেন্স থাকতে হয়, তাহলে বি পয়েন্টের ইন্টারনাল হিঞ্জটা হইতে হবে এরকম ভাবে। তাহলে কি হবে, এ থেকে বি এতটুকু পোর্শন যেটা এই উপরের পোর্শনটা, সেইটা বি থেকে ডি পর্যন্ত নিচের পোর্শনের উপরে সে সাপোর্ট করতে পারবে। আবার ই পয়েন্টে যদি আসি সিমিলার ওয়েতে, ই থেকে এফ পর্যন্ত একটা মাত্র আমার সাপোর্ট, একটা সাপোর্টের এগেইনস্টে সে যে কোনো ভাবে পড়ে যাবে যদি একটা সাপোর্ট যদি থাকে। তাহলে যদি এই পোর্শনটা এরকম না হয়, যদি এরকম হইতো, তাহলে এই ই পয়েন্টের নিচের পোর্শনটুকু তো পড়ে যেত। সো সেই যাতে পড়ে না যায়, সে যাতে আরেকটা সাপোর্ট পায়, এই কারণে এই ইন্টারনাল হিঞ্জটা তাকে এইরকম কন্ডিশনে আসতে হবে। বুঝা গেছে এবার? জি স্যার। আচ্ছা, এইবার সাপোর্টটা আমরা তাহলে ফার্স্টে বুঝতে পারলাম যে বি পয়েন্ট এবং ই পয়েন্টের আমার যে ইন্টারনাল হিঞ্জগুলো কিরকম হবে। তাহলে এবার আসেন বইয়ে যেটা বলছে, তাহলে এইবার এ পয়েন্টে যদি আমি এই ওয়ান ইউনিট লোড যদি আমি যদি আপওয়ার্ড উপরের দিকে উঠাই, দ্যাট মিন্স এই যে এই পয়েন্টটুকে আমি যদি উপরের দিকে উঠাই, তাহলে কি হবে? এটা যেহেতু ইন্টারনাল হিঞ্জ, সো ইন্টারনাল হিঞ্জের কারণে এই সাইডটুকু শুধুমাত্র এইভাবে উপরের দিকে উঠে যাবে, আর এই জায়গাটা এখানে রেস্ট করতে থাকবে বি পয়েন্টে। আমি যেটা করছি, আমি কি করছি, বি পয়েন্টকে উপরে উঠাইছি। বি পয়েন্ট কেন উপরে উঠবে? বি পয়েন্টকে উপরে উঠা সম্ভব? সে তো এরকম দুইটা ইন্টারনাল হিঞ্জ মানে কি, এরকম দুইটা আলাদা আলাদা পার্ট, একটা আরেকটার সাথে রেস্ট করতেছে, তাই না? তাহলে শুধুমাত্র এতটুকুই উপরের দিকে উঠবে। আবার নুয়াম্মার যেটা বলছে যে হ্যাঁ স্যার এতটুকু হবে, হওয়ার পর আবার এইটা উপরের দিকে উঠবে। এটা উপরের দিকে উঠবে কেন? এখানে কি কোনো লোড দিছি? আমি এখানে লোড দিয়ে উপরের দিকে উঠাইছি নুয়াম্মার? স্যার সিতে তো হচ্ছে রোলার আছে, রোলার তো একটা লোড উপরের দিকে দেয়, আমি ওই হিসাব করে বলছিলাম স্যার। রোলারের কেন আসবে? আমরা ইনফ্লুয়েন্স লাইন ড্র করতেছি এ ওয়াই এর জন্য। আপনি তো হচ্ছেন কি একই সাথে এ ওয়াই, সি ওয়াই, ডি ওয়াই, ই ওয়াই, এফ ওয়াই সব ইনফ্লুয়েন্স লাইন তো এক ডায়াগ্রামে না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইনফ্লুয়েন্স লাইন। ভুলে গেছে এই বিষয়টা? আমরা যে এই যে এতক্ষণ ধরে যে করতেছি, এ ওয়াই এর জন্য আলাদা,
EY এর জন্য সেটাও আলাদা হবে, AY এর জন্য আলাদা ইনফ্লুয়েন্স লাইন। সেটা কি? সেটা ছিল আমাদের এই যে এইটা। আবার এখানে আমরা করছি EY এর জন্য আলাদা ইনফ্লুয়েন্স লাইন। এই ডায়াগ্রাম আর এই ডায়াগ্রাম দুটো কি এক হইলো? আবার দুইটাকে তো আমি একই সাথে করতেও পারবো না। তো আমরা এখানে করতেছি 1 নাম্বারটার জন্য এই যে ড্র দ্য ইনফ্লুয়েন্স লাইন ফর ভার্টিক্যাল রিঅ্যাকশন অ্যাট সাপোর্ট A। তাহলে A পয়েন্টে যেটা করছি, তাহলে A পয়েন্টে আমি AY কে রিলিজ করলাম, রিলিজ করে এক কিপ লোড দিলাম, উপরের দিকে উঠবে জাস্ট এতটুকু নামবে, শেষ। বাদ বাকি স্ট্রাকচারের উপরে তো তার আর কোনো ইয়ার থাকবে না। বুঝে গেছে? বুঝতে পারছেন আপনারা? জি স্যার। জি স্যার। স্যার আরেকবার একটু বলবেন। A পয়েন্টে আমার ভার্টিক্যাল রিঅ্যাকশন যেটা AY, সেটার জন্য ইনফ্লুয়েন্স লাইন যদি আমি ড্র করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? বইয়ে যেভাবে বলা হচ্ছে এটাই হচ্ছে কারেক্ট। সেটা কি? যে A পয়েন্টে আমি হচ্ছে গিয়ে এক কিপ লোডের মতো উপরের দিকে দিলাম, দেওয়ার ফলে কি হইলো, যেহেতু ইন্টারনাল হিঞ্জটা এরকম ভাবে আছে, তাহলে পুরো সাপোর্টটা কি এভাবে বাম দিকে উপরের দিকে উঠে যাবে। বাদ বাকি বি পয়েন্ট থেকে শুরু করে F পয়েন্ট পর্যন্ত কোনো জায়গাতে তো আমি কোনো লোড দেই নাই। তাহলে যেহেতু আমি কোনো লোড দেই নাই, তাহলে সেটা কি হবে? শুধুমাত্র আচ্ছা স্যার, এই যে এতটুকুই হবে আমার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার সেটা কি বলতে পারি স্যার আগেরটার মতো স্যার? আগেরটার মতো বলতে মানে স্যার A থেকে B পর্যন্ত স্যার ওই যে জানি না তুমি কি বলতেছো, আমি তোমার কথাটা বুঝতে পারিনি, সরি। আচ্ছা, এরপর আমরা ড্র করতে যাচ্ছি কি সি পয়েন্টের জন্য যেটা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। সো আমি এখান দিয়ে লিখলাম ইনফ্লুয়েন্স লাইন ফর CY। কেন? কারণ আমাকে 1 নাম্বার কোশ্চেনে স্টিল বলা হয়েছে কি ইনফ্লুয়েন্স লাইন ফর ভার্টিক্যাল রিঅ্যাকশন এট সাপোর্ট C। তাহলে ভার্টিক্যাল রিঅ্যাকশন সি পয়েন্ট, যেটা সি পয়েন্টে যদি আমি এরকম এক কিপ উপরের দিকে উঠাই, তাহলে আমার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা কি হবে? এ আর কি একসাথে দেওয়া আছে, তাহলে একসাথে আঁকলে হইতো না স্যার? হ্যাঁ, কোশ্চেন তো স্যার এ আর সি একসাথে দেওয়া আছে না, তো একসাথে আঁকলে হইতো না স্যার? নোয়াম্মার, আপনি যে কি যে কথা বলেন, আমি মাঝে মাঝে চিন্তা করি আপনি কি কোথা থেকে মানে এই উদ্ভট চিন্তা আপনার মাথায় আসে। একসাথে দেয়া আছে মানে কি? এখানে এই যে কোশ্চেনের মধ্যে যখন বলা হয় যে ইনফ্লুয়েন্স লাইন ফর ভার্টিক্যাল রিঅ্যাকশন এট সাপোর্ট A and E, কোথাও এখন পর্যন্ত এই যে লাস্ট ক্লাসে আমি করাইছি আজ পর্যন্ত আপনি কোথাও কোনো একটা ডায়াগ্রাম দেখছেন যে একসাথে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করছে? লাস্ট ক্লাসটা না করাতে স্যার একটু বুঝতে সমস্যা। আর গ্রামে তো স্যার নেট দিয়ে স্যার ওগুলো ভিডিও দেখা যাচ্ছে না স্যার। আপনার আগের আচ্ছা, আপনি লাস্ট ক্লাস করেন নাই কেন? লাস্ট ক্লাস আপনি ক্লাস করেন নাই তো ভিডিও, তাহলে আমি হচ্ছে গিয়ে ভিডিও আপলোড করতেছি কেন? আপনি তাহলে ক্লাসের আগে গ্রামে ভিডিও তো দেখতে পারবেন না স্যার, কেন? আমি তো গ্রামে স্যার ওই ইয়া দিয়ে দেখতে গেলে তখন স্পষ্ট আসে না স্যার। না, ভিডিও আমি নেট লাস্ট তো ক্লাসের slow, যে স্যার। লেকচার আমাদের সেটা তো লাস্ট ক্লাসের যে আর- লেকচার সেটা তো আমি তো আপলোড করে দিছি, তো সেই লেকচারটা আপনি ডাউনলোড করে দেখেন নাই কেন? ওইটাই বলছি স্যার, ডাউনলোড করে এনে স্যার স্পিড প্রচুর স্লো, তো স্যার স্পষ্ট আসে না স্যার। ও, বুঝতে পারছি, সরি। ঠিক আছে, ইনফ্লুয়েন্স লাইন। আচ্ছা, ইনফ্লুয়েন্স লাইন কখনো দুইটা আলাদা আলাদা জিনিসের জন্য একসাথে ড্র করা যাবে না। আপনার AY এর যে রিঅ্যাকশন হবে, CY এর রিঅ্যাকশন কি সেম হবে? আপনি ইনফ্লুয়েন্স লাইন বাদ দেন, আপনি চিন্তা করেন যে যখন একটা স্ট্রাকচারের আমরা যখন হচ্ছে গিয়ে রিঅ্যাকশন বের করি, তখন দুইটা রিঅ্যাকশন কি আলাদা আলাদা হয় না? দুইটা জি স্যার। সাপোর্ট আলাদা, তার রিঅ্যাকশনও আলাদা, তার ইনফ্লুয়েন্স লাইনও হবে আলাদা। বা একই সাপোর্টের ক্ষেত্রে আমার দুইটা আলাদা আলাদা ফোর্স থাকে। কিরকম? একটা থাকে ভার্টিক্যাল ফোর্স, একটা হরাইজন্টাল ফোর্স, যদি একই সাপোর্টের কথা আমরা চিন্তা করি। আবার ওই একই সাপোর্টের ক্ষেত্রে ফোর্সও থাকে, মোমেন্টও থাকে, কিন্তু প্রত্যেকটা আলাদা জিনিস। ফোর্স আর মোমেন্ট তো এক জিনিস না। সো আমি যদি এমন যদি হইতো, যেমন এই যে আগের যে প্রবলেমটা আমরা দেখলাম, যে A পয়েন্টে হচ্ছে গিয়ে ভার্টিক্যাল রিঅ্যাকশন এবং A পয়েন্টের মোমেন্ট, দুইটার জন্য দুইটা ইনফ্লুয়েন্স লাইন আমরা ড্র করছি। দুইটার জন্য আপনি একসাথে করতে পারবেন না। কেন? কারণ A পয়েন্টের যেই ফোর্স আপনি করতেছেন, সেই ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইনের ক্ষেত্রে যেটা আসবে সেটা এক রকমের বিহেভিয়ার করবে ফোর্সের জন্য।
মোমেন্টের জন্য বিহেভিয়ার আলাদা হবে, যদিও দুইটা একই পয়েন্টের জন্য আমরা কনসিডার করতেছি। বুঝা গেছে? জি স্যার। এখন আমরা আসি যে সি পয়েন্টের ক্ষেত্রে তাহলে ইনফ্লুয়েন্স লাইন আমরা কি করব? সি পয়েন্টের ক্ষেত্রে আমাদেরকে তাহলে কি করতে হচ্ছে, ওই যে আগের মতো বললাম যে সি পয়েন্টের যেহেতু ভার্টিক্যাল রিঅ্যাকশনের জন্য আমরা করতেছি, তাহলে সি পয়েন্টে আমাদেরকে কি করতে হবে, অ্যাক্টিভ লোড দিয়ে সি পয়েন্টের যে সি ওয়াই ফোর্সটা ছিল, প্রথমে সি ওয়াই ফোর্সটাকে আমার সরিয়ে ফেলতে হবে, রিলিজ করতে হবে। তাহলে সি ওয়াই ফোর্সটাকে রিলিজ করার পর আমি যদি এখানে যদি অ্যাক্টিভ লোড যদি দেই, তাহলে এই ডায়াগ্রামটা কিরকম হবে দেখেন তো, এরকম হয় কিনা। আমি জানি না বইয়ে কিরকম ভাবে ড্র করছে, আমি আমার মতো করে একটু ড্র করতেছি, আমারটা ভুলও হতে পারে। ব্ল্যাক কালার করে দিই। আচ্ছা, সো সি পয়েন্ট যেহেতু আমি এটাকে উপরের দিকে উঠাবো, তাহলে খেয়াল করে দেখেন এই যে বি পয়েন্টের এই জিনিসটা কি এরকম হিঞ্জ আছে, তাহলে সি পয়েন্টকে যদি আমি যদি উপরের দিকে ঠেলি, তাহলে বি থেকে সি পর্যন্ত পুরোটা কি উপরের দিকে উঠে যাবে না? এরকম স্ট্রেট উপরের দিকে উঠবে। বি পয়েন্টটা পর্যন্ত যদি উপরের দিকে উঠে, তাহলে এ থেকে বি পয়েন্টের অবস্থাটা আসবে এরকম ভাবে, কারণ বি পয়েন্ট উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে এ পয়েন্ট তো হচ্ছে গিয়ে রোলার আছে, রোলারের সাথে জয়েন্ট থাকবে, কিন্তু বি পয়েন্টের সাথে যেহেতু সে হিঞ্জে আছে, সে এভাবে উপরে উঠে গেছে। সি পয়েন্ট যেহেতু উপরে উঠে গেছে, কিন্তু ডি পয়েন্ট তো ঠিকই আগের মতোই আছে, তাহলে ডি পয়েন্টে 0 হবে। তাহলে ডি পয়েন্ট যদি 0 হয়, তাহলে ডায়াগ্রামটা এই যে এখান থেকে এই পর্যন্ত ডি পয়েন্টে 0 এইভাবে আসবে। আবার ডি থেকে ই পর্যন্ত যেহেতু এরকম আছে, তাহলে এটা চলে যাবে এই নিচের দিকে। এটা যেহেতু উপরের দিকে উঠছে, দ্যাট মিন্স ডি পয়েন্টের রেসপেক্টে সিডি যেহেতু উপরের দিকে উঠছে, তাহলে বাদ বাকি ওই যে ঢেকির মতো জিনিসটা কি নিচের দিকে নামবে, একদম স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন বলতে এইটার যেই স্লোপ, এটার সেম স্লোপই হবে। তাহলে আমি দুইটাকে একসাথে ড্র করি, স্কেল দিয়ে যখন আমরা ড্র করবো তখন একই স্লোপ আমাদেরকে মেনটেন করতে হবে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে ড্র করতে। সো এইভাবে নিচের দিকে নামবে। আর এটা যদি নিচের দিকে নামে, এই যে ই পয়েন্ট থেকে লেফট সাইড পর্যন্ত, ই পয়েন্ট থেকে লেফট সাইড পর্যন্ত নিচের দিকে যদি নামে, তাহলে ই পয়েন্ট থেকে রাইট সাইড এটাও নিচের দিকে নামবে, কিন্তু এফ পয়েন্টে কানেক্টেড থাকবে, 0 হবে। সো এটা এখান থেকে এসে এই পর্যন্ত হবে। এইটা হবে সি ওয়াই এর ইনফ্লুয়েন্স লাইন। স্যার সি থেকে জিটা স্যার বুঝতে পারতেছেন। আচ্ছা, দেখি আগে বইয়ে কি বলছে, বইটা কি আমাদেরটাই বলছে নাকি আমারটা কি কারেক্ট আছে নাকি ভুল আছে, আমি জানি না, দেখি। এই যে দেখেন ভুল আছে, দেখতে পাইছেন? আমি যে ড্র করছি এটা যে ভুল হয়েছে দেখতে পারছেন? এখন বলেন তাহলে এই যে এই জায়গাটাতে আমি যখন স্ট্রেট করছি, তখন তো আপনারা কেউ কিছু বললেন না যে স্যার এটা স্ট্রেট কেন হবে। এই বি থেকে শুরু করে ই পর্যন্ত এটা তো একটা কন্টিনিউয়াস বিম, এটা তো কোনো ভাঙা বিম না। আপনি এখানে যেটা ড্র করছেন এটা দেখে তো মনে হচ্ছে স্যার এটা তো ভেঙে গেছে সি পয়েন্টে। জি স্যার, এটাই তো বুঝতেছি না। বুঝতে পারছেন বিষয়টা? এইভাবে দেখলে কি মনে হচ্ছে বিমটা এখানে ভেঙে গেছে, তাই না? এই যে সি পয়েন্টের থেকে বি থেকে সি পর্যন্ত অংশটুকু ভেঙে গেছে, সি থেকে ই পর্যন্ত কিন্তু জয়েন্ট আছে। সি থেকে ই পয়েন্টে জয়েন্ট থাকার কারণে আমি সি পয়েন্টে যখন উপরের দিকে দিচ্ছি, এখানে কিন্তু ভাঙে নাই। কিন্তু এখানে তো দেখি বলা যাচ্ছে যে এই যে এইটার স্লোপ একরকম, এইটার স্লোপ আরেক রকম, এইটার স্লোপ 0 আর এটার একটা স্লোপ আছে। তার মানে কি সি পয়েন্ট ভেঙে গেছে, কিন্তু আসলে কি বিমটা কি আমার কি ভাঙা আছে কোথাও? এই যে এখানে যেমন ইন্টারনাল হিঞ্জের মতো থাকে নাই, তো তাহলে এটা কেন এরকম হবে? আমার পুরো মেম্বারটা একই সাথে উপরের দিকে উঠবে। যখন আমি সি পয়েন্ট উপরের দিকে দিচ্ছি অ্যাক্টিভ, তাহলে সি থেকে বি পর্যন্ত পুরাটুকুই একদম বি থেকে শুরু করে পুরোটুকু উপরে উঠবে। তার মানে এই যে এরকম ভাবে উপরের দিকে উঠবে, সি পয়েন্টে থাকবে অ্যাক্টিভ, আর বি পয়েন্টে উপরের দিকে যতটুকু উঠে উঠবে, উঠার পর তারপর সে ডি পয়েন্টে গিয়ে 0 হয়ে নিচের দিকে আবার এখানে নামবে। তারপর এখান থেকে আমার আসবে এটা 0 হবে, আর এখান থেকে এইটা এইদিকে আসবে। কারণ সি পয়েন্টে আমি যখন অ্যাক্টিভ উপরের দিকে দিচ্ছি, এই যে দেখেন বই দেখানো আছে, সি পয়েন্টে আমি যখন এখানে যখন ফোর্স দিচ্ছি, তাহলে আমার ডিফ্লেক্টেড শেপে আমার এই ইন্টারনাল হিঞ্জটা উপরের দিকে উঠে গেছে, এ থেকে বি পর্যন্ত উপরের দিকে উঠছে। সি পয়েন্টে দেওয়ার কারণে বিম তো আমার ভাঙবে না, যদি ভাঙতো তাহলে আমার এরকম সোজা থাকতো।
কিন্তু বিম তো আমার ভাঙে নাই, বিম তো একটা কন্টিনিউয়াস বিম, এই বি থেকে শুরু করে এই পর্যন্ত। শুধুমাত্র ডি পয়েন্টটা আমার সাপোর্ট হিসেবে থাকার কারণে কি হচ্ছে, ডি পয়েন্টটাতে 0 হয়ে যাচ্ছে। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। নিশি ক্লাসে আছেন? নিশাত তাসনিম? জি স্যার, আছে স্যার। হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই 1 আর 2 আমরা বুঝলাম। এখন আমরা আসি তাহলে যে দুই নাম্বার যেটা বলা হয়েছে যে ইনফ্লুয়েন্স লাইন ফর ভার্টিক্যাল রিয়াকশন। আজকের ক্লাসটা আমি একটু এই যে এই 2, 3, 4 তিনোটাই আমি সলভ করব, কারণ এই ক্লাসটা এখানে আমি যদি ফেলে রাখি তাহলে আপনারা বুঝবেন না, এবং আপনাদের নেক্সট ক্লাসে যে ক্লাস টেস্ট নিব সেটাতে আপনারা কিন্তু ভালো করতে পারবেন না। ঠিক আছে? তো এই কারণে আমি এই জিনিসটাতেই আরেকটু 10 মিনিটের মতো আমার একটু এক্সট্রা টাইম লাগবে। সো এই 10টা মিনিট আপনাদেরকে একটু ধৈর্য ধরে একটু ক্লাসের সাথে থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, সো আমি এটাকে যদি আপনারা বুঝতে পারছেন তাহলে এটাকে আমি এরকম ভাবে সব মুছে দিচ্ছি। আমরা আবার নতুন করে ডায়াগ্রাম ড্র করব। সো আমি কোশ্চেনের যেটা সবসময় যে কাজটা করবেন যে কোশ্চেনটাকে আগে ফার্স্টে খাতায় তুলবেন, তুললে তারপর এরকম ভাবে স্ট্রেট লাইন ড্র করবেন প্রত্যেকটা পয়েন্ট বরাবর। আপনার যেগুলো যেগুলো কনসিডার পয়েন্ট দেয়া আছে কোশ্চেনের মধ্যে সেই প্রত্যেকটা পয়েন্ট বরাবর আপনি হচ্ছেন কি একদম স্কেল দিয়ে ধরে স্ট্রেট লাইন ড্র করবেন। এখন আপনারা নিজেরা একটু ড্র করেন আপনাদের খাতায় যে 2 নাম্বার যে কোশ্চেনটা দেয়া আছে যে ড্র দ্য ইনফ্লুয়েন্স লাইন ফর ভার্টিক্যাল রিঅ্যাকশন এট সাপোর্ট ডি। ডি সাপোর্টে যদি আমার এই ইনফ্লুয়েন্স লাইন ড্র করি তাহলে কি রকম হবে? এটা হবে আমাদের ইনফ্লুয়েন্স লাইন ফর ডি। IL means influence line for vertical support B, that means DY. তাহলে DY তে আমি যদি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা ড্র করি তাহলে কি রকম হবে সেটা আপনারা ড্র করে আমাকে বলেন, আমি ওইভাবে আঁকবো। ই পয়েন্ট থেকে স্যার উপর থেকে নিচে নামবে স্যার? হ্যাঁ বলেন। মানে স্যার এফ তো আমার ইয়ে আছে, হিঞ্জে আছে, তো স্যার ই থেকে বি পর্যন্ত পুরোটা হচ্ছে স্যার আমার একটা বি। হ্যাঁ, তো স্যার ই থেকে আমার স্লোপটা হওয়া শুরু করবে। ই থেকে ই পয়েন্টে কি উপরের দিকে উঠবে না নিচের দিকে নামবে? স্যার উপরের দিকে উঠবে স্যার। উপরের দিকে উঠবে, রাইট। তাহলে আমরা ড্র করি। কারণ কেন উপরের দিকে উঠবে বলেন? তো স্যার ডি পয়েন্টে যখন আমি দিব তো এটা মানে ডি পয়েন্ট কি থেকে দিবেন? ডি পয়েন্টে কি দিবেন মিষ্টি? জি স্যার। ডি পয়েন্টে কি দিবেন? মিষ্টি দিবেন? ডি পয়েন্টে আমরা অ্যাক্টিভ ফোর্স দিব আপওয়ার্ড ডাইরেকশনে, ডিওয়াই সাপোর্টের আপওয়ার্ড ডাইরেকশনে। এটা বলতে হবে না? সরি স্যার। আমারে সরি বলার না, এটা কেন বলছি কারণ ঠিকমতো না বললে তো আপনার ক্লাসমেটরা তো বুঝবে না জিনিসটা। আপনি বুঝতেছেন কিন্তু আপনার পেটের কথা আপনি পেটের মধ্যে রেখে দিলে কেমনে হবে? পুরোটা বলতে হবে। ডি পয়েন্টে আমরা যখন ডিওয়াই যে আপওয়ার্ড ডাইরেকশন সেই আপওয়ার্ড ডাইরেকশনে আমি যদি অ্যাক্টিভ ফোর্স যদি দেই তাহলে ডি থেকে ই পর্যন্ত পুরোটাই উপরের দিকে উঠবে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এইভাবে যদি আমরা যদি করি তাহলে এই ই পয়েন্ট থেকে কি হবে, তাহলে কতটুকু পর্যন্ত উপরে উঠবে? অ্যাক্টিভ যদি স্যার ডি তে উঠে তাহলে ই তে 1.4 এর মতো ওঠার কথা স্যার। আচ্ছা, না যেটাই উঠুক কিন্তু আমার এটা উপরে যে উঠবে এটা কতটুকু পর্যন্ত উপরে উঠবে, মানে কোন পয়েন্টে গিয়ে আবার 0 হবে? জি পয়েন্টে 0 হবে নাকি ডি পয়েন্টে 0 হবে? সি পয়েন্টে স্যার, সি পয়েন্টে 0 হবে। সি পয়েন্টে 0 হবে। আর সি থেকে ডি এর দিকে কি হবে? এটা একটু নিচের দিকে নামবে স্যার। নিচের দিকে নামবে, তার মানে এরকম হবে লাইনটা। জি স্যার। তারপর
তারপর হচ্ছে স্যার এই এফ তো ফিক্স, তো স্যার ওই ই থেকে এফ পর্যন্ত একটা লাইন হবে স্যার নিচের দিকে। এরকম। আর আর হচ্ছে স্যার এই বি থেকে এর দিকে উপরের দিকে একটা লাইন হবে স্যার। এরকম, ঠিক আছে? জি স্যার, আমার মতে এটা স্যার। আচ্ছা, বাকিরা যারা আছেন দেখেন, জুবায়ের এটা বলছে যে ইনফ্লুয়েন্স লাইন ফর ডিওয়াই এরকম হবে। আপনারা ওর সাথে কি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন বলেন? রুদ্র? স্যার এগ্রি করি। এগ্রি করেন, আচ্ছা। ফাহিম? স্যার একটু কনফিউজ আছে স্যার। কনফিউজড আছেন? স্যার করতেছি স্যার। সাধন? সাধন কি আজকের ক্লাসে আছে? সাধন ক্লাসে নাই, আচ্ছা। নিশাত, আপনার ফ্রেন্ড যে আরেকজন, সে কই? কি যেন ওর নাম, ভুলেও তো গেলাম। নীলা? নীলা কি আজকে ক্লাসে আছেন? জি স্যার। হ্যাঁ বলেন, ইনফ্লুয়েন্স লাইনটা কি ঠিক আছে না ভুল আছে? স্যার কনফিউজড। ইনফ্লুয়েন্স লাইনটা ঠিক আছে, ঠিক আছে। কিভাবে? কারণ এই যে আমরা বললাম যে ডি পয়েন্টে ডিওয়াইটা কি হবে? আপওয়ার্ড ডাইরেকশনে তো ফোর্সটা আমার কাজ করতেছে, তাই না? রিঅ্যাকশন ফোর্সটা আপওয়ার্ড ডাইরেকশনে, কারণ এখানে বলে দেওয়া আছে যে ভার্টিক্যাল রিঅ্যাকশন এট সাপোর্ট ডি। তাহলে ডি পয়েন্টে যেহেতু রোলার সাপোর্ট, এটা ভার্টিক্যাল রিঅ্যাকশন যেটা, সেটাকে আমি যদি সরিয়ে ফেলি, সেই বরাবর যদি অ্যাক্টিভ ফোর্স দেই, তাহলে এই বরাবর আমার অ্যাক্টিভ ফোর্সের কারণে আমার কি হবে? এই ই থেকে বি পর্যন্ত পুরোটা কন্টিনিউয়াস বিম। তাহলে ডি পয়েন্ট যদি উপরে উঠে, তাহলে ই পয়েন্ট উপরে উঠবে। আর সি পয়েন্টে যেহেতু রোলার রয়ে যাচ্ছে, রোলারটাকে, এটাকে তো আমি রিলিজ করতেছি না, এটা এটার মতোই থাকবে। তাহলে কি হবে? এই পয়েন্টে এসে জিরো হবে, এবং এই পয়েন্টে জিরো থাকার কারণে ওই যে ঢেকির মতো ডি পয়েন্ট যদি উপরের দিকে উঠে যায়, তাহলে সি পয়েন্টের রেসপেক্টে বাদ বাকি বি পয়েন্ট পর্যন্ত নিচের দিকে নামবে। তাহলে এইটা ফার্স্টে আমরা ড্র করলাম। তারপর কি হচ্ছে? ই পয়েন্টটা যেহেতু আমার হচ্ছে কি হিঞ্জ সাপোর্ট, তাহলে ডি পয়েন্ট পর্যন্ত উপরের দিকে উঠলে ই পয়েন্টটা এরকম ভাবে এটা উপরের দিকে অটোমেটিক্যালি উঠে এফ পয়েন্টে জিরো হবে। সিমিলার কনসেপ্টে বি পয়েন্ট যেহেতু নিচের দিকে নামছে, তাহলে এই বাদবাকি যে অংশটুকু আছে এটাও নিচের দিকে পড়ে যাবে। বি পয়েন্ট যতটুকু নামছে ততটুকুই নামবে, এ পয়েন্টের সাথে কানেক্টেড থাকবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের ইনফ্লুয়েন্স লাইন ফর ডিওয়াই। বুঝা গেছে? জি স্যার। তাই যদি হয়, তাহলে এবার আমরা আসতেছি 3 নম্বরে, ইনফ্লুয়েন্স লাইন ফর শিয়ার এট জি। ঠিক আছে, তাহলে এটা কি হবে এবার বলেন দেখি। জি পয়েন্টটা ভেঙে ফেলবো স্যার। শিয়ার এট জি, তার মানে আমরা বলতে পারি এস জি। এস জি মানে হচ্ছে শিয়ার এট জি, বা আপনি এভাবে লিখতেও পারেন শিয়ার এট জি। ঠিক আছে, জি পয়েন্টটা ভাঙবো স্যার, উপরের দিকে উঠবে। জি পয়েন্টকে ভাঙার পর আমি কি করব? মানে স্যার মোমেন্ট দিব স্যার, একটা এন্টি ক্লকওয়াইজ করবে, একটা ক্লকওয়াইজ। আমরা সিয়াম লেফট রাইট করব। হ্যাঁ ফয়সাল? আর এক বাম পাশ আর ডান পাশ করব স্যার। এক্স্যাক্টলি, আমরা জি পয়েন্টটাকে কেটে ফেলবো, কেটে ফেলে লেফট সাইড এবং রাইট সাইড দুই সাইডেই আমরা হচ্ছে গিয়ে, লেফট সাইড যাবে নিচের দিকে, রাইট সাইড যাবে উপরের দিকে। তাহলে লেফট সাইড যদি নিচের দিকে আমি যদি নামাই এবং রাইট সাইড যদি উপরের দিকে করি, এমন ভাবে করবো যাতে টোটালটা আমার যাতে হয় 1, তাই না? তাহলে এখন টোটাল শেয়ারের অ্যামাউন্ট যদি 1 হয়, তাহলে লেফট সাইড নিচের দিকে নামলো, রাইট সাইড উপরের দিকে উঠলো, এরকম আসলো। ঠিক আছে, তাহলে এখন বাদ বাকিটুকু কি হবে? জি পয়েন্টের রেসপেক্টে যদি নিচের দিকে যদি নামে লেফট সাইড, তাহলে কি হবে? সি পয়েন্ট তো আমার রোলার সাপোর্ট আছেই, তাহলে জি থেকে সি জিরো হয়ে বাদ বাকিটুকু উপরের দিকে উঠবে এইভাবে। জি স্যার। আবার
জি পয়েন্টের রেসপেক্টে রাইট সাইডকে যদি আমি যদি আপওয়ার্ড ডাইরেকশনে দেই তাহলে এটা উপরের দিকে উঠবে, তাহলে এটা যদি উপরের দিকে উঠে তাহলে ডি পয়েন্টের রেসপেক্টে এটা কি নিচের দিকে নামবে এইভাবে? জি স্যার। জি স্যার। সিমিলার ভাবে এই বি পয়েন্ট যদি উপরের দিকে উঠে যায়, যে এই পয়েন্টটুকু ডান সাইড, বি এর ডান সাইড যদি উপরের দিকে উঠে তাহলে বাদ বাকি এ থেকে বি কি হবে? এরকম ভাবে উপরের দিকে উঠে যাবে। জি স্যার। আর ই পয়েন্টের লেফট সাইড যদি নিচের দিকে নামে তাহলে রাইট সাইডও কি নিচের দিকে নামবে, তার মানে নিচ থেকে এই যে উপরের দিকে এখানে এসে জিরো হবে। তাহলে এটা হচ্ছে শিয়ার এট জি। জি স্যার, বুঝতে পারছি স্যার। বাকিটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। তারপর ফাইনালি আমরা করতেছি কি 4 নাম্বার, যেটা ইনফ্লুয়েন্স লাইন ফর মোমেন্ট এট জি। তাহলে এখানে আমরা লিখতে পারি মোমেন্ট এট জি, যেহেতু আপনি মোমেন্ট এট জিও লিখতে পারেন, অথবা আপনি এই যেভাবে লিখতে পারেন আইএল ফর এম জি। আইএল মানে ইনফ্লুয়েন্স লাইন ফর এম জি, এম জি মিনস মোমেন্ট এট জি। ঠিক আছে, আপনি এখানে ওই কথাটাও লিখতে পারতেন যে শিয়ার এট জি না লিখে আইএল ইনফ্লুয়েন্স লাইন ফর এস জি, তার মানে শিয়ার এট জি, যেটাকে আমরা এই যে লিখছিলাম আইএল ফর ডিওয়াই। ঠিক আছে, দ্যাট মিন্স ডিওয়াই ফোর্সের জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইন ড্র করছি। আচ্ছা, তাহলে এখন জি পয়েন্টে যখন মোমেন্ট করব তখন সেটা কি হবে খেয়াল করেন। জি পয়েন্টে মোমেন্ট নেওয়ার জন্য জি পয়েন্টকে আমরা কি করব? একটা ইন্টারনাল হিঞ্জ কল্পনা করব বলছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার। ইন্টারনাল হিঞ্জের লেফট সাইডে আমরা হচ্ছে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিব, আর রাইট সাইডে ক্লকওয়াইজ রোটেশন দিব। তাহলে যদি দেই তাহলে পুরো জিনিসটা কি জি পয়েন্টটা উপরের দিকে উঠে যাবে না? জি স্যার। তার মানে জি পয়েন্টটা মনে করেন এতটুকু উপরে উঠলো, উপরে উঠার পর সি পয়েন্টের রেসপেক্টে সেটা কি হবে? নিচের দিকে নেমে যাবে। জি স্যার। তার মানে জিনিসটা এই যে এরকম ভাবে আসবে, আবার এখান থেকে এরকম ভাবে আসবে। কেন? কারণ এই যে জি পয়েন্টের লেফট সাইডে আমি দিচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট সাইডে দিচ্ছি ক্লকওয়াইজ, তাহলে টোটাল রোটেশনের পরিমাণ যাতে 1 হয়। ঠিক আছে, এইরকম ভাবে আমার পুরো স্ট্রাকচারটা জি পয়েন্টে যেহেতু ইন্টারনাল হিঞ্জ আমি করছি, এই ইন্টারনাল হিঞ্জের কারণে কিন্তু আমার বিমটা ভাঙছে। দেখেন, আমরা বলছি যে যখনই আমি হচ্ছে গিয়ে কোনো ফিক্সড পয়েন্টে মোমেন্ট দিব তাহলে সেই পয়েন্টে আমাকে একটা ইন্টারনাল হিঞ্জ কল্পনা করতে হবে। যেমন এই যে এখানে ডি পয়েন্টে আমরা যখন মোমেন্ট ডায়াগ্রাম ড্র করছি তখন এই ডি পয়েন্টে আমরা ইন্টারনাল হিঞ্জ দিছি, দিয়ে কি করছি এই লেফট সাইড এবং রাইট সাইড এমন ভাবে আমরা ঘুরাইছি যাতে পুরো জিনিসটাকে উপরের দিকে উঠে গেছে এরকম ভাবে। ঠিক সিমিলার ওয়েতে এই জি পয়েন্টে এই কারণে কিন্তু এই জায়গাটা ভাঙছে, এই যে এই জায়গাটা ভেঙে গেছে ডিফ্লেক্টেড শেপ। আদারওয়াইজ কিন্তু এটা কিন্তু ভাঙার কথা না। কেন? কারণ ডি পয়েন্টটা তো হচ্ছে কন্টিনিউয়াস বিমের পয়েন্ট, কিন্তু যেহেতু এখানে আমরা ইন্টারনাল হিঞ্জ কল্পনা করছি, কেন করব? শুধুমাত্র যখন মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব, আমি মোমেন্টের জন্য যে ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করব সেইটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই জিনিসটাকে ইন্টারনাল হিঞ্জ কল্পনা করব। তাহলে ইন্টারনাল হিঞ্জ কল্পনা করে আমি কি করলাম? এরকম ভাবে দুই দিকে উঠালাম। তাহলে সি পয়েন্টের রেসপেক্টে বিসি পার্ট নিচের দিকে নেমে গেছে, ডি পয়েন্টের রেসপেক্টে জিডি উপরের দিকে উঠছে, ডিই নিচের দিকে নেমে গেছে। এখন অটোমেটিক্যালি যেহেতু এই ই পয়েন্ট নিচের দিকে নামছে তাহলে বাদ বাকিটুকু হবে এই যে ই এফ এইদিকে, আর এইখানে আমার হচ্ছে বি এ হবে এইদিকে। এটাই হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ফর মোমেন্ট এট জি পয়েন্ট। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে আমাকে যদি পরীক্ষা যদি বলা হয় এরকম ভাবে যে ড্র দ্য কোয়ালিটেটিভ ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ফর ভার্টিক্যাল রিঅ্যাকশন এট সাপোর্ট এ সি ডি শিয়ার এট জি মোমেন্ট এট জি, তাহলে এরকম ভাবে আমি জাস্ট একটা পেজের মধ্যে এই কোশ্চেনটা ফার্স্টে মনে করেন ড্র করলাম, করে তারপর আমি হচ্ছে কি এরকম ভাবে স্ট্রেট লাইন ড্র করব, করে এরকম হরাইজন্টাল লাইন ড্র করে আমি জাস্ট হচ্ছে ডায়াগ্রাম ড্র করব, পাশে দিয়ে আমি লিখে দিব এটা কোন ডায়াগ্রাম। তাহলে আমার একদম ফুল মার্কস চলে আসবে। আমি যদি ঠিক মতো করি তাহলে সব ফুল মার্কস চলে আসবে। আর যদি বলা হয় যে ড্র দ্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম and write down the কোঅর্ডিনেট ভ্যালু। কোঅর্ডিনেট মানে কি? এই যে প্রত্যেকটা কোঅর্ডিনেট এ বি সি জি ডি ই এফ প্রত্যেকটা কোঅর্ডিনেট ভ্যালু লিখতে হবে আপনাকে, যদি ওটা যদি বলে দেয়। তাহলে সে যেমন এখানে বলা হয়েছে ডিওয়াই, তাহলে ডিওয়াই তে আমরা বলছিলাম কি এক কিপ লোড। তাহলে দেখেন
ডিওয়াই তে 1 কিপ, তার মানে এই পয়েন্টটা যদি হয় 1 কিপ, তাহলে আপনি এরকম ভাবে এখন একটা সিমিলার ট্রায়াঙ্গেল চিন্তা করেন। সিমিলার ট্রায়াঙ্গেলে এতটুকু হচ্ছে 10, হরাইজন্টাল 10, ভার্টিক্যালি 1, তাহলে যেটা হরাইজন্টালি 14, ভার্টিক্যালি তাহলে সেটা কত হবে, সেটা আপনি হচ্ছেন সিমিলার ট্রায়াঙ্গেল করে বের করতে পারবেন, সেটার ভ্যালু আসবে 1.4। আবার এইটা একটা যেহেতু সিমিলার ট্রায়াঙ্গেল, সিমিলার ভাবে আপনি যদি এটা যদি চিন্তা করেন, ঠিক আছে, তাহলে এইটা এবং এইটা এই দুইটার স্লোপ যেহেতু সেম, তাহলে এইটা যদি হয় তাহলে এইটার ভ্যালু চলে আসবে এই যে এই বি পয়েন্টের ভ্যালু চলে আসবে 0.4, যেটা কিনা ইনফ্লুয়েন্স লাইন ফর ডিওয়াই ডায়াগ্রামের এই পয়েন্টটা হবে 0.4। আবার যখন শিয়ারের স্যার মাইনাস হবে না? হ্যাঁ অবশ্যই মাইনাস হবে, ঠিক আছে, এখানে এই যে মাইনাস সাইন দিলাম, মাইনাস 0.4, আর উপরের দিকে আপওয়ার্ড পজিটিভ। তারপর ইনফ্লুয়েন্স লাইন পর যখন শিয়ার এট জি পয়েন্টে যখন আপনি শিয়ার করতেছেন, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে আগে থেকে একটু ক্যালকুলেট করে বের করতে হবে যে যখন জি পয়েন্টের ঠিক লেফটে যদি 1 কিপ দেই, 1 কিপ দিলে তাহলে আমার এই পয়েন্টের রিঅ্যাকশন ফোর্স কত আসে, এই পয়েন্টের রিঅ্যাকশন ফোর্স কত আসে, সেটা আপনাকে বের করতে হবে। বের করে তারপর আপনি হচ্ছেন গিয়ে ওই রিঅ্যাকশন ফোর্সের জন্য আপনি হচ্ছেন গিয়ে কতটুকু পাচ্ছেন সেটা ওইভাবে প্রপোর্শনালি আপনাকে ভাগ করতে হবে। তারপর সিমিলার ভাবে তখন সিমিলার কনসেপ্ট ডায়াগ্রাম কনসেপ্ট দিয়ে আপনি এভাবে তৈরি করতে পারবেন, যেভাবে কিনা এই যে এই ডায়াগ্রামগুলো, এই যে এখানে যখন আপনার 8.7 এ আপনি দেখছেন যে কিভাবে আপনার এই ডায়াগ্রামগুলো ভ্যালু বের করছে, এই যে সি পয়েন্টে মোমেন্ট দিচ্ছে, আমরা মোমেন্ট ডায়াগ্রাম তৈরি করছি, কিন্তু এই মোমেন্টের ভ্যালু এখানে 10 কিপ কিভাবে আসলো, সরি 10 কিপ ফিট পার কিপ। এখানে একটা জিনিস মনে রাখবেন, ইনফ্লুয়েন্স লাইনের ক্ষেত্রে যেহেতু আমরা 1 ইউনিট দিচ্ছি, এই কারণে সব সময় যেই ভ্যালুটা, যেমন আগে যখন আমরা বলতাম যে ফোর্সের ভ্যালু কিপ, তাহলে এখানে আমরা যখন ইনফ্লুয়েন্স লাইন বলছি তখন কি ইনফ্লুয়েন্স লাইন ফর এ ওয়াই, সেটা কি 1, এই 1টা কি 1 কিপ পার কিপ। কেন? কারণ ইনফ্লুয়েন্স লাইন এখানে আমি যদি 1 না দিই, আমি যদি এখানে 5 দেই, তাহলে এই ভ্যালুটাও 5 হয়ে যাবে। তো এই 1 কিপ আসছে কি কেন, 1 কিপের জন্য এখানে 1 কিপ আসছে। এই 10 কিপ ফিট যেই ইনফ্লুয়েন্স লাইন মোমেন্ট ডায়াগ্রামে যে 10 কিপ ফিট আসছে, সেটা কার জন্য আসছে, 1 কিপ ফোর্সের জন্য এখানে 10 কিপ পার ফিট আসছে। এই যে 1 কিপ এখানে মোমেন্ট দেওয়া ফোর্স দেওয়া হয়েছিল, দেওয়ার কারণে এখানে 10 কিপ পার ফিট মোমেন্ট আসছে। যদি এখানে যদি দেওয়া হয়তো 5 কিপ, তাহলে এখানে আসতো 50 কিপ পার ফিট, 50 কিপ ফিট পার কিপ। এই কারণে ইউনিটটা হচ্ছে গিয়ে কিপ ফিট পার কিপ ফর মোমেন্ট, শিয়ারের জন্য হবে গিয়ে কিপ পার কিপ, আর ফোর্সের জন্য হবে কিপ পার কিপ। মনে থাকবে? ইয়েস স্যার। এবং সিমিলার ভাবে আপনার যদি এই যে ডায়াগ্রামগুলো যে আপনি ড্র করলেন, এই ডায়াগ্রামগুলোর ভ্যালুটা কিভাবে হবে সেটা আপনি এই যে এখান থেকে আপনি এই জিনিসটা দেখে নেবেন। এটা তো আপনাদেরকে শেখানো হয়েছেই যে যখন আমরা যে পয়েন্টে কিভাবে আমরা এই ডায়াগ্রামগুলো ভ্যালু বের করি, এবং সিম্পল জিনিস আমি আপনাদেরকে লাস্ট ক্লাসও বুঝাইছি, ঠিক আছে, এবং এখানেও আপনাদেরকে বইয়ের মধ্যে প্রবলেমগুলো করে দেওয়া আছে, এটার উপর বেস করে আপনারা করবেন, ঠিক আছে, খুব কঠিন কিছু না। তাহলে নেক্সট ক্লাসে আপনাদের ক্লাসের শুরুতে একটা ক্লাস টেস্ট হবে, ঠিক আছে, যে মুলার ব্রেসলো প্রিন্সিপালের উপরে যে কোনো একটা বা দুইটা আমি হয়তো বা কোশ্চেন দিতে পারি, সেখানে হয়তো আপনাকে বলা হবে যে সিম্পলি আইদার আপনাকে বলতে পারি সিম্পলি ডায়াগ্রাম ড্র করতে, যদি ডায়াগ্রাম ড্র করতে বলে তাহলে শুধু ডায়াগ্রাম ড্র করবেন, আর যদি বলা হয় যে না ডায়াগ্রাম ড্র করে পাশাপাশি হচ্ছে গিয়ে কোয়ালিটেটিভ ডায়াগ্রাম প্লাস অর্ডিনেট ভ্যালুটা বের করতে, তাহলে অর্ডিনেট ভ্যালুটাও আপনি হচ্ছেন গিয়ে ক্যালকুলেট করে এখানে লিখে দিবেন। আপনি ডায়াগ্রামটা এখানে আগে সবগুলো ড্র করে নেবেন, তারপর আপনার পরের পেজগুলোতে আপনি হচ্ছেন গিয়ে ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে এখানে আপনি বসিয়ে দিবেন, শেষ। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি আজকের ক্লাসটা শেষ করতে